তোমাকে আমি হারাচ্ছি না সুন্দরী, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো আমি এই প্রেমী। বেলা আবার একটু মুচকি হাসি দিল, কিন্তু আমাকে সেটা বুঝতে দিল না। আমিও আমার ভবনের দিকে চলতে লাগলাম। নতুন ক্লাসে আসার আগে ফ্ল্যাট একটা করে নিয়েছি, এখন আর অন্যদিকে তাকালে সব নষ্ট হয়ে যাবে। আমি ক্লাসরুমে এসেও বেলার কল্পনায় হারিয়ে যাই। বেলার বান্ধবী আরশি বলে, ছেলেটাকে আমার কিন্তু অন্য রকম মনে হয়েছে। তুই কিছু জিজ্ঞাসা করলি না যে? জিজ্ঞেস করলে পরিচয় পর্বটা তাড়াতাড়ি হয়ে যেত, এরপর খুব তাড়াতাড়ি কাছে চলে আসতে চাইতেও পারে, কিন্তু এখন আমি এগুলোর জন্য মোটেও প্রস্তুত নই। ওর কথাগুলো কিন্তু আমার মনে গেঁথেছে। তাহলে ওর ডাকে তুই সাড়া দে। উফ, কথাগুলো যদি আমার জন্য হতো তাহলে এতক্ষণ তোর সাথে কথা বলি। ওমা, বলে কি এই আরশি, তুই আবার ওই বখাটের প্রেমে পড়লি না তো? ওই ডাইনি, ও কোথায় বকাটে? বকাটে ছেলেরা এইভাবে পটাতে আসে না, বুঝলি? তাহলে যাও না কেন, ওর সাথে লুতুপুতু কর। ইস, শালার কথাগুলো যদি আমাকে এসে বলতো, কখন ওর আগে আমি আই লাভ ইউ বলে জায়গা দখল করে নিতাম। ওকে, এরপর যদি ওকে পাই তাহলে তোর কথা বলবো। সত্যি দোস্ত, সেটেল করে দিবি? ওকে যা, তাহলে পাওনা কি? তোর বাবার 10 তলা বাড়ি, তারপর আবার পুলিশ, আবার আমার কাছেও ঘুষ নিবি? যা ভাগ, তোর ক্রাশকে তুই পটা তাহলে। দোষ রাগ করস কেন? ওকে যা, এক প্যাক কাচ্ছি। ডান। ক্লাস শেষ। বেলা আরশি সহ আরও কয়েকজনের সঙ্গে হাসতে হাসতে বের হয়। আর সেই চেনা কণ্ঠ, তুমি নজর কাড়েনি, আমি প্রেম ভিখারি। এভাবে হেসো না প্রেয়সী, তোমার ওই হাসিতেই শহর কাঁপে। হেঁটে যাও ধীরে, তোমার হাতে হাত রেখে চাই যে ওই সূর্যের অস্ত দেখতে। আর সে আবারও এক হাসিতে ফেটে উঠল। আর আমি মনে মনে বললাম, উফ, এই মেয়েটা খুব জ্বালাচ্ছে তো। কি একটা আটার বস্তা নিয়ে যে পরিটা ঘুরে। বেলা এবার আমাকে লক্ষ্য করে বলল, এই যে মিস্টার, এরকম আমাদের দেখলে আপনার মুখ বের হয়ে আসে কেন? ম্যাম, আপনাদের দেখে আমার মুখ বেরিয়ে আসে না, আসে আপনার জন্য। এই বলে আমি হুট করে ভিড়ের মধ্যে হারিয়ে যাই। এরপর বেলা সহ সবাই আমাকে খুঁজতে লাগলো, কিন্তু পায় না। তারা দেখতে পায় যে আমি আগন্তুকের মতো অদৃশ্য হয়ে গেছি। এরপর বেলাও বাসার দিকে ফিরে আসে। এদিকে আমি বাসায় এসে ব্যাগটা ফেলে বিছানায় ঘুম দিই। এরপর আম্মু এসে বলে, সোহান, তুই এই অবেলায় প্রতিদিন ঘুমাস কেন? আজকে প্রথম ক্লাস করেই হাঁপিয়ে গিয়েছিস। আম্মু তুমি একটু বেশিই বকছো। তুমি জানো না, তোমার আর বাবার পর আমার প্রিয় সঙ্গী ঘুম। অবশ্য এখন এটা বলে মিথ্যা বলা হয়। এখন ঘুমের আগে আরেকজন আছে, মানে ঘুম এখন 4 নম্বরে, কিন্তু তাকে বেশি উপলব্ধি করতে পারি ঘুমের মধ্যে। তোর কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাদ দাও তো, আমাকে খাবার দাও। ফ্রেশ হয়ে টেবিলে আয়। এরপর কোনো রকম খাবার খেয়ে আমি আবারও ঘুমাই। বিকেলে মা রুমে এসে দেখে আমি এখনো ঘুমিয়েছি। সোহান, সোহান। আম্মু কিছু বলবে? ওই, তুই আবার কেন ঘুমাচ্ছিস? আম্মু, তোমার ছেলের বউ দেখি। তোর মতো ঘুম প্রাণীকে কোন মেয়ে পছন্দ করবে? আম্মু অপমান করো না, তাহলে কিন্তু তুলে নিয়ে আসবো। একবার মনে আছে এক আন্টিকে কি করেছিলাম? এরকম আবার হলে তোকে পাবনাতে পাঠাবো। নতুন এলাকাটা কিছুদিন ভালো করে ঘুরেছি নাই। আম্মু সবই চিনি, এই এলাকাটা আমার শ্বশুরের, আর তুমি আমাকে চিনে আসতে বলছো? ও আচ্ছা, তাই না? দাঁড়া। এবার আম্মু ঝাড়ুটা হাতে নেয়, কিন্তু আমাকে আর পাইকে। এবার আপনাদের বলি, আমি একবার এক বিয়েতে যাই, আর সেখানে আমার থেকে বয়সে বড় এক মেয়ের সামনে 2টা রোমান্টিক বাক্য বলি। আর এরকম রোমান্টিক কথা শুনে মেয়েটা আমার প্রেমে পড়ে যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায় ওটা আমার আম্মুর দূর সম্পর্কের বয়সের ছোট কোনো বোন। পরের দিন বেলা প্রতিদিন তার বান্ধবী নিয়ে একসাথে কলেজে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেলাকে কেউ না কেউ এরকম হাজারো টিস করে, কিন্তু বেলার কাছে আজকের আমার টিস করার কথাগুলো অন্যরকম লাগে। আমার দিকে তাকিয়ে মনে হলো এর আগে বেলা কখনো দেখেনি। অবশ্য বেলা কোনো পাত্তা না দিয়ে সোজা কলেজের দিকে হেঁটে চলে যায়, আর আমি পেছন থেকে একের পর এক ছন্দ বলেই যাচ্ছি। বেলা একবার পেছনে ফিরে তাকায়, কিন্তু আমাকে অন্যদের মতো লাগছে না। তারপরও তার থেকে কিছু জানার আগ্রহ আসে না। আমি বেলার পেছনে পেছনে কলেজে ঢুকি। যখন বেলা তার ভবনের দিকে মন নেবে, তখন আবারও সে কণ্ঠে বলে উঠি, তোমার সুগন্ধে হাঁটে আমি অন্ধের প্রেমিক। একবার যদি বলো তুমি আমার প্রেমিক, হারিয়ে যেতে আসিনি তোমার এই প্রেমিক।
বেলার মুখে মুচকে আসি। আরশি বেলার কানে কানে বলে, ওই তোর প্রেমিক পুরুষ জাগান দিয়েছে। চুপ থাকবি? দোস্ত, আমার সাথে ম্যানেজ করে দে না, নয়তো তুই পটে যা। ওর কথা আমার বুকে এসে লাগে। তুই গিয়ে বলে দেখ না, যদি তোকে রাজি হয়ে যায়। ওরা সবাই কলেজে চলে যায়, আমিও পিছনে পিছনে যাই। আমি অপেক্ষায় থাকবো, গেটে তোমার মুখে একটা হাসি দিও। শুনুন, আপনার নাম কি? জানা কি খুব দরকার? ওসি সাহেবকে বলবেন বুঝি? তাহলে আমার বাবাকেও চেনেন? যোদ্ধা কখনো খালি পায়ে মাঠে নামে না, তেমনি প্রেমিক পুরুষও কিছু না জেনে প্রেমের আহ্বান জানায় না। যাক, ভালোই তো, সাহস আছে বুঝি। তোমার চোখে সূর্য ওঠে, আমাকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিচ্ছে। তাহলে দাঁড়িয়ে আছেন কিভাবে? বুকের বাপার হাত দিয়ে, দেহে নয়, ঠিক এখানে পড়ে যাচ্ছে। তাহলে দাঁড়িয়ে আছেন কিভাবে? মুচকি এসে বেলা চলে যায়। আমার শহরে মায়া যদি থাকে, সেটা তোমার ওই মুখে। পটাতে আসিনি, আপন করতে এসেছি এই শহরে। আমি সোজা আমার ক্লাসে চলে যাই, আর বেলা বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে আসে। বেলার মনে নানান ভাবনা। ছেলেটা কোন ধরনের, নিজের নাম পরিচয় দেয় না, আবার বাবার সম্পর্কেও জানে। যদি বাবা একবার জানতে পারে, পরের দিন তো ওর হাত পা ভেঙে দেবে, নয়তো চার দেয়ালে আটকে রাখবে। না, ও হয়তো বাবার সম্পর্কে ভালো করে জানে না, এটা তার কানে গেলে কি হতে পারে। বেলা এসবই ভাবছিল, হঠাৎ আরচি বলে ওঠে, কি রে বেলা, কথা বলিস না কেন? এত কি ভাবছিস? আচ্ছা প্লিজ, ওকে একটু বোঝাস। বাবা যদি জানতে পারে ও আমাকে ডিস্টার্ব করে, তাহলে ওর জীবন শেষ করে দিতে পারে। ওকে তুই কিছু চিন্তা করিস না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। কলেজে ছুটি হলে বেলার পেছন থেকে সে কণ্ঠ আবার, আমার চার দেয়ালে আসো তুমি লোকে, চারদিকে তাকালে তোমার মুখটা ভাসে, তোমার স্নিগ্ধতায় রাত পরে সকাল ঘনিয়ে আসে, তোমার চাহনিতে পৃথিবী আলোকিত হয়ে ওঠে। বেলা অন্যদিকে তাকে এক কোণে হাসি দিয়ে বলল, আপনি এভাবে আমার পেছনে আর কত দিন আসবেন বলেন তো? আমি আপনার ফ্ল্যাটে কখন নিজে জড়াবো না। জড়িয়ে আপনে গিয়েছো, হয়তো তুমি ভয়ে কিছু বলতে পারছো না, নয়তো নিজের বাবার স্থানের জন্য অহংকার করছো। বেলা এবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে জ্বালিয়ে দেবে। তোমার ওই চাহিনিতে আমি সারা জীবন জ্বলতেও রাজি, যদি সে অধিকার দাও, তাহলে প্রমাণ করে দেখাতে চাই। অধিকারের জায়গাটা বানিয়ে নিতে হয়। উফ, চোখটা নিচু করো, পড়ে গেলাম তো। বুঝলাম। তো ও ভবনে কেন যান? ওটা বিজনেস ভবন, আর আমি এই বিভাগেই ছাত্র। ও, তার মানে আপনি কমার্সের স্টুডেন্ট? ভালোবাসতে পিথাগোরাস নিউটন গ্যালিওদের লাগে না, একটা সুন্দর মন থাকলেই হয়। কিন্তু সেই মনে অন্যেরও জায়গা হতে হয়। ওকে, আমার ক্লাস আছে, আর এরকম ফ্লার্ট করা বন্ধ করুন। আমাকে অন্য মেয়েদের মতো ভাববেন না যে আমি আপনার মিষ্টি কথায় ডুবে মরবো। এই হৃদয় যখন পেয়েছি তোমার উপস্থিতি, নিঃস্ব হলেও ছেড়ে যাব না প্রিয়সী। নামটা তো বলে যাবেন। শ্বশুরকে দিয়ে খোঁজ নিও। কথাটা বলে আমি ক্লাসে চলে যাই, আর বেলা একটু রাগ দেখে ক্লাসে চলে যায়। আরশি আজ বেলার সাথে আসেনি, ও পরে এসছে। আরশি বেলাকে জিজ্ঞেস করলো, দোস্ত, কিছু করতে পারলি? পাগলটা আজও কালকের মতো ফ্লার্ট শুরু করেছো। আমার কথা কিছু ওকে বলিসনি? রাখ তোর ভালোবাসা, অপেক্ষা কর। কথায় কথায় কি সব ছন্দ বলে? ওই তুই আবার ওর প্রেমে পড়িসনি তো? রাখ তোর প্রেম, ওই ভাদাইম্মার প্রেমে, তাও আবার আমি? কখনোই না। না পড়লেই ভালো, নেহাত আমাকে আবার জরিমানা দিতে হবে। কিসের জরিমানা? বারে, তুই আমার জিনিস নিজে নিবি তো জরিমানা দিবি না? আরশি, তোর মাথা গেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখা। আমি ক্লাসে ঢুকতে নিলে কে যেন পিছন থেকে আমার শার্ট টেনে ধরে। আমি পিছনে তাকিয়ে দেখি এক সিনিয়র আপু। জি আপু, কিছু বলবা? ওই, তুই আমাকে তুমি করে বলছিস কেন? তোমার মতো আমার একটা আপন বোন আছে, তাকে আমি তুমি করেই বলি। তাকে দেখতে অবশ্য তোমার মতো অনেকটাই, তাই তোমাকেও তুমি করে বললাম। তুই নাকি মেয়েদের ইফটিজিং করিস? কই না তো, কি বলেছে এগুলো? ওই, তুই আবার আমার উপর কথা বলিস? আপু, তোমার গলার লকেটটা কিন্তু খুব সুন্দর, তোমাকে যা মানাচ্ছে না, একদম প্রিয়াঙ্কা ফেল। ওটা আমার বিএফ দিয়েছে, তুই একটু বেশি বলিস। ওই, তুই আবার ফ্লার্ট করছিস না তো? দূর, তুমি কি বলো? বিশ্বাস করো, তোমার বিএফ না থাকলে তোমাকে পটানোর চেষ্টা করতাম। আচ্ছা চল, কফি খাবো। আপু, আমার ক্লাস। একটা মিস করলে কিছু হবে না, চল তো। আর ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবো। আমি বুঝে গেছি
আমার 12টা বাজতে চলেছে। বাধ্য হয়ে আপুর সাথে যেতে হলো। এরপর মেয়েটা আমাকে কফি খাইয়ে বলল, ওই যে 5টা মেয়ে দেখছিস, কোনটা? ওদের মধ্যে মাথায় স্কার্ফ পরা মেয়েটাকে একটা কফি নিয়ে প্রপোজ করবি। আমি তাকাতে দেখলাম আর ভাবলাম, আজ তো আমি শেষ, কোনো মতে বেঁচে ফিরতে পারি। আমি তাকাতে দেখলাম ইহা কেউই না, এটা তো ওই মেয়েটাই, আমার পরীটা। আমি রাজি হয়ে গেলাম। তার কথা মতো কফি নিয়ে বেলার সামনে গিয়ে হাঁটু গিরে বসি। আমার আকাশে পাখিরা ওড়ে না, শুধু ভাসে তোমার হাসি। আমার জমিনে নেই কোনো কাদা, শুধু আসে তোমার ভালোবাসা। আমার হৃদয় রক্ত চলে না, শুধু ভাসে তোমার মুখের আভা। আমি দেখি না আলো, তোমার প্রেমে পড়ালে হব না আমি অন্ধ, শুধু বলবো ভালোবাসি। লাভ ইউ জানেমান। কফিটা বেলা আমার হাত থেকে নিয়ে যায়, অতপর ওটা আমার মাথায় ঢেলে দেয়। পাশে থেকে আরশি আর নিজেকে দমিয়ে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। আমি মাথা উঁচু করে দেখি, উফ, এই মুটিটা আমাকে জড়িয়ে ধরেছে। এই মুটি, তুমি আমাকে জড়িয়েছো কেন? সর। তোমার বান্ধবী আমার মাথাটা নষ্ট করে দিয়েছে কফি দিয়ে। সবাই হা হা হি করে অট্ট হাসিতে মেতে ওঠে। আমি লজ্জা পেয়ে ওই সিনের আপুর কাছে যাই। আহারে, আমার সোনাটাকে কফি দিয়ে ভিজিয়ে দিছে। দূর, তাতে কি, তুমি চাইলে আরো 1000 বার এরকম করতে পারবো। এখনো ফ্ল্যাট? তুই কি রে, এতগুলো মেয়ের সামনে ওই মেয়েটা তোর মাথায় কফি ঢেলে দিল আর তুই এখনো বলছিস? সাইডে আসো, তোমার সাথে কথা আছে। আমি শুধু আদিবাকে এক পাশে নিয়ে বললাম, আপু, এই মেয়েটির সাথে একটু লাইন করিয়ে দাও না প্লিজ। কি, এখন আবার ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস? দাঁড়া, তোরে কলেজ ছাড়া করব। আরে বাবা, একটু শুনবো তো। কি বলতে চাস তুই? আসলে আপু, ওই মেয়েটাকে আরো আগে থেকে ভালোবাসি, কিন্তু পাত্তা দিচ্ছে না। তোর কি মাথা নষ্ট? জানিস ওর পরিচয় কি? ওর বাবা ওসি। তোর জীবন শেষ, ছেড়ে দে ওকে, নয়তো তোর জীবন সংকটে পড়তে পারে। ওর ভাই জানতে পারলে তোকে আস্ত রাখবে না। এই পৃথিবীতে জীবনের নিশ্চয়তা এমনিও নেই। তাই বলে কেউ নিজের জীবন জেনে বুঝে সংকটে ফেলে? এসেছি আমি শূন্য হাতে, যাবো আমি সেই হাতে। রয়ে যাবে স্মৃতি, পড়ে থাকবে আমার নীতি। কবি কবি ভাব ছাড়, নয়তো কাত হয়ে থাকবি। তুমি আছো না, তোমাকে নিয়ে ঘর বানাবো। আমার বিয়ার জানলে তোকে কাঁচা খাবি। সে কি, অনেক হ্যান্ডসাম? তোর থেকে কম। তাহলে তুমি আমার সাথে চলো, ওটাকে ফেলে দাও। ওরে বাটপার, চল, ক্লাস শুরু হতে আর 2 মিনিট আছে। তুমি আমাকে র্যাক দিলে কেন? তুই অনেক পাকা, শুনলাম কলেজে খুব বেড়ে গেছিস, তাই ভাবলাম একটু বাজিয়ে দেখি, কিন্তু তার পারলাম কই, আমাকে উল্টো তোর আয়ত্তে নিয়ে নিলি। আচ্ছা, তোর পড়াশোনার কি খবর? রেজাল্ট দিলে জিজ্ঞেস করো। ওকে, ক্লাসে চলে যা। আমি আদিবার কথা মতো ক্লাসে চলে যাই। বেলা আরশিকে বলে, তোর কি লজ্জা শরম বলতে নাই? আমি আবার কি করলাম? তুই ওই ছেলেটাকে জড়িয়ে ধরলি কেন? তুই তো পাত্তা দিস না, কত সুন্দর করে তো কপি দিয়ে প্রপোজ করলো, আর তুই ওকে অপমান করলি। ওই, বেশি কথা বলতে আসবি না। তুই ওকে পটাতে পারস না, আমার ওকে অসহ্য লাগে। এরপর সে চুপ করে থাকে। হঠাৎ একদিন ক্লাস টাইমে বেলা দেখে আমি জানালার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি। বেলা মনে মনে ভাবছে, ওই দুষ্টু এখানে কি করছে? আর সেই মুহূর্তে বেলাকে একটা মেয়ে এক টুকরো ভাঁজ করা কাগজ দেয়। বেলা কাগজটা খুলে দেখে, তোমার মাথার চুল হতে পারলেও তোমার সুগন্ধি ছড়িয়ে দিতাম, তোমার হাতের কলমটা হতেও পারলেও তোমার এই ছোট ছোট সুন্দর হাতের স্পর্শ পেতাম, তোমার ঠোঁটে মাখা লিপস্টিক হলেও এই লাল পাপড়ির ছোঁয়া পেতাম, ঠোঁটে চোখের কাজল হতে পারলে সারা জীবন ওই চোখে রয়ে যেতাম। বেলা আমার দিকে তাকিয়ে কাগজটাকে মোড়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আমি বেলাকে একটা ফ্লাইং কিস মারি, আর বেলার আগে গস গস করে। আমি অতপর আমার ক্লাসের দিকে রওনা দিই। আমি ক্লাসে এসে দেখি ম্যাম এসেছে। তখন আমি ঢুকলে, সোহান, কোথায় ছিলে? ওই তো ম্যাম, বাইরে ঘোরাঘুরি করে আসলাম। তোমাকে নাকি অনেকে মাঝে মাঝে ক্লাস টাইমে বিজ্ঞান ভবনে দেখে। আসলে সত্যটা বলবো? অবশ্যই। ম্যাম, বিজ্ঞান ভবনের মেয়েগুলো অনেক সুন্দর তো, তাই মাঝে মাঝে একটু উকিঝুঁকি মারি। ক্লাসে সবাই হেসে ওঠে। আসলে ম্যাম সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে, তাই কথাটা বললো। স্টুপিড, যাও গিয়ে চুপচাপ সিটে বসো। আমি গিয়ে সিটে গিয়ে হিমুর সাথে কথা বলা শুরু করে দিই। ম্যাম তা লক্ষ্য করে। সোহান, আবার ক্লাস ডিস্টার্ব। ম্যাম, হিমু আমাকে প্রপোজ করে, বলো ও নাকি আপনাকে আমার শাশুড়ি বানাতে চায়। হিমু হলো ম্যামের মেয়ে, তাই বলে হিমুকে সোজা ক্লাস থেকে বের করে দেয়। হিমু তার আম্মুকে কিছু বলতে চায়,
কিন্তু তার মা কোনো সুযোগ দেয় না। ক্লাস টাইম শেষ হওয়ার আগেই আমি বাইরে যাই, আর বাইরে মাটিকে দেখি হিমু মন খারাপ করে বসে আছে। কিরে রাখ খুশি, এখানে বসে আছিস কেন? কোথা, আমি আম্মুর কাছে সব বলে তোকে শাস্তি দেওয়াবো। ও আচ্ছা তাই, তাহলে এখন গিয়ে তোর আম্মুর কাছে আরো বানিয়ে বানিয়ে বলবো? না ভাই, আর কিছু বলিস না রে, আম্মু আমাকে বাসা থেকে বের করে দিবে। জানি না রে, তোর মতো শয়তান আম্মুকে যাই বলে তাই সে বিশ্বাস করে নেয়। ওকে চল, কি খাওয়াবি? তাহলে আর কিছু বলবো না। সত্যি তো? চল। ক্যান্টিনে আসলে আমি গিয়ে 2টা বিরিয়ানি নিয়ে আসি। হিমু বিলের জন্য ভয় পেয়ে গেছে, তাই বললো। তাই বলে বিরিয়ানি এত হলো? তুই তো খেতে নিয়ে আসলি। হিমুর কাছে মোটে 120 টাকা আছে, কিন্তু বিল হবে 200 টাকা, তাই বললো। দোস্ত, আমার পেট ভালো না রে, একটা ফেরত দিয়ে আয়, আর একটা তুই খা। আমি এখন জানি এখন তোর পেট খারাপ হবে। বিল দেওয়ার টাইমে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খা, ভয় পাস না, খাবার খা। এরপর দুজনে খাওয়া শেষ হলে, কিরে তোর পেট নাকি খারাপ? তাহলে প্লেট ফাঁকা করলে কীভাবে ফকিরনি? আমার কাছে পুরো টাকা নাই বলে অপমান করছিস তাই না? ওকে, আমাকে 100 টাকা ধারতে, কাল নিয়ে নিস। লাগবে না তোর ধার নেওয়া, আমি বিল দিয়ে দিছি। আমি জানি তোর মতো ভিখারির কাছে 20 টাকার বেশি নাই। তোর সাথে আর জীবনেও আসবো না। তোকে বলতে দেরি, আসতে তো দেরি নেই। আচ্ছা একটা কথা বলবি? কি? তোর আম্মা আমার শাশুড়ি হলে কেমন হবে? হিমা আমার দিকে হাত আগাতে আমি দৌড় শুরু করলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, সাথে একটা মেয়েও মাটিতে পড়ে যায়। পরে আমি তাকে দেখি মেয়েটা বেলা। আমি দাঁড়িয়ে বেলার দিকে হাত বাড়াতে বেলা দাঁড়িয়ে আমার গালে চড় মেরে বসে। আমি গালে হাত দিয়ে বললাম, চড় তো মারুনি সুন্দরী, একটা ছোঁয়া দিয়েছো মাত্র, আরেকটু হাতটা শক্ত হলেও পারত। এখন আরেকটা বসিয়ে দাও। ছোট ছোট হাতে চড়গুলো কিস করে যায়। বাধা দিতে হলে বুকের বাঁ পাশে ছুরি মেরে দাও। বেলা আমার পাগলামি দেখে অন্যদিকে তাকে একটা মুচকি হাসি দেয়। সবাই দাঁড়িয়ে আমার পাগলামি দেখে। অতবার বেলা ওখান থেকে চলে যায়। হিমু এসে বলল, কে রে, তুই এই মেয়ের জ্বর খেয়ে পাগল হয়ে গেলি নাকি? জানেমান, ওটা আমার বউ, তাই চড় দিয়েছে। কে তোর জানেমান? দূর হওয়া সামন থেকে। উফ, গালটা কি ব্যথা। পাই তো আরো কয়েকটা দিতে বললি। আরে সুন্দরী, চড়গুলো চড় না রে, ওগুলো তো কিস হয়। হঠাৎ কে যেন বলে উঠলো। তাহলে কিস কি? আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি আদিবা। সিনিয়র তুমি? তো প্রেমিক পুরুষ গাল জ্বালা করছে বুঝি? তুমি একটু আদর করে দাও। আয় কাছে আয়। তাই বলে আদিবা আমার কান ধরে বসে। ও, তোকে না বলছি ওই মেয়ের পিছনে না লাগতে, ওর বাবা জানতে পারলে তোকে দুনিয়ার আলো দেখা বন্ধ হবে। আপু, ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া মাথায় কিছুই আসে না। ভাই তুই জানিস না ওর বাবার ভাই কতটা নিষ্ঠুর। আপু, আমার মনে হয় ও আমাকে পছন্দ করে, নয়তো এতদিন ওকে যেভাবে চালাই তাতে নিশ্চিত ওর বাবা নয়তো ভাইকে বলে দিত। তা কিভাবে বলবো? আর সত্যি তোকে পছন্দ করলে কেনই বা এতদিন ঘোরাচ্ছে? তা কিভাবে বলবো? তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। তুমি একটু আমাকে সাহায্য করিও। আমি তোর জন্য জেলের ভাত খেতে পারবো না, তুই আগুনে গিয়ে মরিস না। ধুর, তুমি যাও। আমি এবার হিমুকে উদ্দেশ্য করে বললাম, ওই এভাবে তাকে কি দেখছিস? ওই, তুই ওসির মেয়েকে ভালোবাসিস? তাহলে তোর মতো টিকনিকে ভাসবো নাকি? দূর হ শয়তান, তোর সাথে আর কথা নাই। কাল আবার আসিস, বিরিয়ানি খাওয়াবো নে। হিমু ওখান থেকে চলে যায়। এদিকে বেলার মনে হাজারো কল্পনা আমাকে নিয়ে। ছেলেটা বড্ড পাগল, অপমান করলে মন খারাপ করে না, সবসময় নিজেকে হাসি খুশিতে রাখার কাজ করে। আমার বাবা যদি জানতে পারে ও আমাকে ডিস্টার্ব করে, তাহলে বেচারা জেলের ভাত যে নিশ্চিত তার কেউ ঠেকাতে পারবে না। বেলা এসবই ভাবছিল। বেলা কলেজ থেকে বের হয়ে হাঁটা শুরু করলে পিছন থেকে কে যেন বলে উঠলো, আর কতদিন এভাবে ঘোরাবে? যতদিন আমার মাথার ভূত না সরবে। আমার মাথার ভূত সরাতে হলে হয়তো আমার জান নিয়ে নাও, নেহাত এরকমই চলবে। তাহলে জান দেওয়ার জন্যই প্রস্তুত হন। তুমি নিলে খুশি হব, কিন্তু অন্যকে পাঠিও না, কারণ তোমার হাতে জান গেলে কারো কিছু হবে না, কিন্তু অন্যকে পাঠালে তার পরিবারটা নরকে পরিণত হবে। এই কথাটা শুনতেই বেলার মনে একটু ধাক্কা মেরে ওঠে। বেলা ভাবতে লাগলো, কথাগুলোতে কেমন যেন বিরহের গন্ধ ভেসে আসলো। পিছনে বেলা তাকিয়ে দেখে আমি আর নেই। বেলা যেন চিন্তার জগতে চলে যায়। সত্যি ছেলেটা ওকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু ওর পরিচয়টা কেন বলছে না? নাম জিজ্ঞেস করলেই তো বাবার ভাইয়ের কথা শোনে। এগুলো ভাবছিল বেলা। এবার বাসায়। এই সোহান, আজ কতদিন হলো আমি একটা বিষয় খেয়াল করলাম, তুই বাসা থেকে কেন বের হোস না? আমি একটা কথা বলবো, বকা দিবে না? আসলে তোর কি হয়েছে বল তো? তোমার ছেলে প্রেমে পড়েছে। আমি এটা বলে বাসা থেকে দৌড়ে বের হলাম।
আর সিঁড়ি থেকে খেলাম এক ধাক্কা। আমি নিচে তাকিয়ে দেখি মেয়েটা বেলা। ওর হাত সিঁড়িতে থাকা ছোট্ট তার কাটাতে কিছুটা কেটে রক্ত বেরোচ্ছে। আমি বেলার কথা বলার আগে ওর হাতটা শক্ত করে টেনে রক্ত মুখে নিয়ে চুষু দিচ্ছি। বেলা এবার আমার দিকে তাকিয়ে আছে, মুখে আর কথাই বেরোচ্ছে না। এক প্রকারের বাঘ প্যারালাইজ হয়ে গেছে। সরি, আমি বুঝতে পারিনি যে তোমার সাথে ধাক্কা লেগে এমনটা হবে। আপনি এখানে? তা জানা কি খুব প্রয়োজন? আমি তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে যাই আর বলি, আজ রাত তোমার ঘুমে আসবো, তখন জিজ্ঞেস করে নিও। আজব তো, কিছু একটা বলে তো যাবেন। বললাম তো তোমার ঘুমে আমি আসবো। যদি না আসি তাহলে আর কোনোদিন তোমার পিছনে আসবো না। দেখা যাবে। বেলা রুমে ঢুকে হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করে নেয়। নানান প্রশ্ন তার মাথায় এসে মস্তিষ্ককে নাড়া দিয়ে যায়। কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হয়ে গেল। বেলার বাবা ওর হাতে ব্যান্ডেজ দেখে বলে, মা, হাতে তোমার কি হয়েছে? বাবা একটু কেটে গেছে, তুমি চিন্তা করো না। কিভাবে হলো এমনটা? ওই সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কি একটার সাথে লেগে কিছুটা রক্ত বের হয়। বেশি কাটেনি তো? না বাবা, চিন্তা করো না, আমি ঠিক আছি। পরের দিন বেলা কলেজের দিকে গিয়ে প্রবেশ করলে। তোমার ঘুম ভাঙলে এই পৃথিবীতে প্রাণ ফিরে আসে। তোমার চোখে চাহনিতে পৃথিবীর আলো ফিরে আসে। তোমার পথ চলানে সরে যায় ধুলো। তোমার দৃষ্টি আমাতে হয়ে যায় উল্লাসে। বেলা পিছন দিকে তাকিয়ে, প্লিজ বলবেন আপনি কে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? রাতে আমি এসেছিলাম, তখন তুমি কিছু জিজ্ঞেস করেছিলে। মোটেও না। আপনি কেন আমার স্বপ্নে আসবেন? উড়ে যায় পাখি ডানা মেলে বসে ডালে। যেদিন তোমার রাজ্যে ঢুকবো জেনে নিও তোমার সকল প্রশ্নের উত্তর। আমি ক্লাসের দিকে চলে যাই। পাখি, তুমি কেন আসো না এই কাছে? জানতে কি ইচ্ছে করো না তোমার এই প্রেমিককে? আজও কি সারা জাগে না ওই বুকে? তোমাতে আমি হয়েছি রাজ্যহীন পাখি। তোমার কাছে যাব আমি এক বুক প্রেম নিয়ে। তোমার ওই হাসি উড়াতে আসবো আমি। বেলা ক্লাসে বসে আছে, হঠাৎ পেছন থেকে আরশি বলে ওঠে, কি রে, কি মন মরা হয়ে আছিস? রাতে ভালো করে ঘুম হয়নি। কেন? ওই ছেলেটাকে নিয়ে শুধু ভাবনার বিভোর ছিলাম। ওই বেলা, তুই এসব কি বলিস? হ্যাঁ রে, ও যা বলে আমার কেমন যেন তেমনই হয়ে যায়। মানে? এরপর বেলা কালকে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। দোস্ত, তুই তো ওর প্রেমে ডুবে মরছিস। ওই তুই এগুলো কি বলছিস? আমি এসবে নিজেকে জড়াতে চাই না। আর জড়াতে না চাইলেও কি, তোর মন তো তাই বলছে। আর ও তো তোর সাথেও কত কি হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় কেমন যেন মাথায় বুঝে উঠছে না। সেটা কি? ও আমাদের বাড়িতে ভেতরে ঢুকলো কিভাবে? আচ্ছা, ঘটনা আবার এমন নয় তো যে ও তোদের বাড়িতে ভাড়া থাকে? কিন্তু আমাদের বাড়িতে তো পরিবার ছাড়া ভাড়া হয় না। তাহলে দেখ, ওর বাবা মাও হয়তো তোদের বাড়িতেই আছে, কিন্তু তুই জানিস না। এই খবর আমার মাথায় তো কাল রাত থেকে কোনো কাজই করছে না। দাঁড়া, আজ ওর সকল কিছু ফাঁস হয়ে যাবে। আমি ক্লাসে যাব ঠিক সেই মুহূর্তে আদিবার ডাক। আরে সিনিয়র, কেমন আছো? ভালো, তুই? এই তো চলছে। তোমাকে কিন্তু আজ এক্সের ভালো লাগছে। উফ, কেন যে তোমার সাথে এতদিন দেখা হলো না, তাহলে তোমার সাথে রিলেশনে যেতাম। ওই ফ্ল্যাট করা বন্ধ করবি না চর খাবি? উফ, সুন্দরী চর তো ভাগ্যের কথা। ও আচ্ছা, তাই না? আয় কাছে। আদিবা আমার কানটা জোরে টেনে ধরে। সুন্দরীর হাতে চর ভাগ্যের ব্যাপার, তাই না? দেখ এবার কি করি তোকে। আবু, খুব লাগছে, প্লিজ ছাড়ো। আর কখনো বলবি? না না। উফ, এটা হাত নাকি অন্য কিছু? এরপর থেকে আমার সাথে ফ্ল্যাট করলে এরকমই করব। চল কফি খেতে যাব। এরপর আমি আর আদিবা কফি খেতে যাই। দূর থেকে বেলা আমাদের খেয়াল করে। তখন আরশি বলে ওঠে, দোস্ত, ওই মেয়েটা সেই দিনের মেয়েটা নয়। শুনছিলাম তিনি নাকি কলেজের জুনিয়রদের র্যাগিং করে। ওই দিন তিনি থেকে র্যাগিং করান আমাকে প্রপোজ করতে। কিন্তু দেখ, আজ কি সুন্দর দুজনে হেসে হেসে কফি খাচ্ছে আর কথা বলছেন। মন চায় ডাইনিটাকে ঘুষি মেরে নাকটা বোচা করে দেই। থাম, আজ একে সোহানের 12টা বাজাবো, তারপর সব দেখা যাবে। চল আমরাও কফি খেতে যাই। আমি বেলাকে দেখে একটা চোখ মেরে দিই। বেলা আমার দিকে তাকাতে না পারলো পিছন করে একটা মুচকি হাসি দেয়। এবার বেলা আমার দিকে তাকিয়ে একটা রাগী চেহারা দেখায়। আমি আবারও ফ্লাইং কিস মারি। বিষয়টা আদিবা খেয়াল করে। কি রে, এরকম করছিস কেন?
আপু চোখটা কেমন যেন লাফানো শুরু করছে। হঠাৎ বেলা আমাকে গাছতলায় যেতে ইশারা করে। তখন আমি আদিপাকে বলি, আপু একটু আসি, তুমি কফি খাও। ওকে, তাড়াতাড়ি আসবি। আমি বেলার কথা মতো গাছতলায় যাই, আর সাথে সাথে বেলা আমাকে গাছের সাথে চেপে ধরে। ওই, আর কয়টা মেয়ের সাথে ফ্লার্ট মারিস? কি করব, তুমি তো পাত্তাই দিচ্ছ না। এখন কি আমি সিঙ্গেল থাকবো? একদম বেশি কথা বলবি না, ফ্ল্যাটবাজ। এত মেয়ের সাথে তোকে কফি খেতে দেখি কেন? এরপর যদি তোকে আর কোনো মেয়ের সাথে দেখি তাহলে তোর ঠিকানা হবে জেলে। এই স্বর্গ বাঁচার চেয়ে তোমার নরক অনেক ভালো। তুমি চাইলে যাবো আমি নরকের জেলে, তবে সেটাই তোমার ওই ডাগর ডাগর আখের সন্ধান দিতে হবে। থাম। আচ্ছা, কাল তুই আমাদের বাড়িতে কি করছিলি? ভাগ্য ভালো, সুযোগ পেয়েও কিছু করিনি। ওই, তুই আবার চুরি করতে যাসনি তো? চুরি তুমি করেছো। মানে? আমার হৃদয় তুমি চুরি করে ছিনিয়ে নিয়েছো, সেটা ফিরে আনতে গিয়েছিলাম। বেলা এবার আর নিজেকে দমে রাখতে না পেরে মুচকি এসে দিয়ে, এরকম পাগলামি করো কেন? তোমার জন্য। সত্যি করে বলো তো, তুমি কাল বাসায় কি করছিলে? সত্যি বলবো? তাহলে চোখ বন্ধ করো। কেন? আমি বলছি গাছটার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করো। ওকে। বেলা আমার কথা মতো গাছের সাথে হেলান দিয়ে চোখ বুঝে। এরপর বেলা চোখ খুলে অবাক। এরপর আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আমি চিত হয়ে মাটিতে পড়ে যাই। বেলা রেগে গিয়ে সামনে গিয়ে বলে, এটা কি করলা? খুব কি এটা দরকার ছিল? আমি বুঝতে পারি কাজটা ঠিক হয়নি, আমার এমনটা করে মোটে উচিত হয়নি। এরপর বললাম, বেলা সরি, প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করবো না। ইটস ওকে, এখন আপনি আসতে পারেন। আমি আর কথা না বলে সোজা আদিবার কাছে চলে আসি। আদিবা আমাকে লক্ষ্য করে বলে, কি রে, মুখটা এরকম প্যাঁচার মতো করে আছিস কেন? কই না তো, এমনি ভালো লাগছে না আপু। ওই, তোর ঠোঁটে এরকম লিপস্টিক কেন লেগে আছে? কি বলছো? বিশ্বাস না হলে এই দেখ, ফোনের স্ক্রিনে তাকা। আমি স্ক্রিনে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেছি। হইছে, এখন আর এত লজ্জা পেতে হবে না। দাঁড়া, তোর ভাই আসবে এখন। কে, তোমার বিয়ে? তোকে পরিচয় করিয়ে দেই। ওকে, দেখবো নে কোন রাজকুমার তোমার বিয়ে। ওর সামনে আবার ফ্ল্যাট করিস না কোনো। ওকে, চিন্তা করো না, এমনি মনটা খুব খারাপ। আচ্ছা, কি হয়েছে তা তো বলবি না? পাখিকে আদর করতে গিয়ে মনে হচ্ছে মার খেয়ে এসেছিস। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, তারপর অনেক কষ্ট দিয়েছে। এই নে টিস্যু, টিস্যু, এটা দিয়ে ভালো করে মুছে নে, নয়তো সবাই খারাপ ভাববে। আর এত অ্যাডভান্স কেন তুই? কি করব, সে কবে থেকে বলে যাচ্ছি, কোনো পাত্তাই দেয় না। আজ কেমন যেন ফ্রি মনে হলো, তাই নিজেকে সামলাতে পারিনি। বুঝতে পারছি। এই তো অমিত চলে এসেছে। হ্যাঁ দিবা, কি করছো? এই তো তোমরা অপেক্ষায় ছিলাম, এসো পরিচয় করিয়ে দেই। ও হলো সোহান, ডিপার্টমেন্টের জুনিয়র। আর সোহান এ তোর ভাই অমিত। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভাইয়া চলছে। আচ্ছা আপু, তোমরা গল্প করো, আমি ক্লাসে যাই। আর একটু থাক। না, ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা আড্ডা দাও। বেলা ওখান থেকে এসে একটু মন খারাপ করে বসে থাকে আর নিজেকে বকা দিয়ে যাচ্ছে। কি দরকার ছিল ওকে বকা দেওয়ার? যা হয়ে গেছে তো হয়েছে, একটু মাথা ঠান্ডা করে কথা বললেই হতো। আবার ভাবে যা করেছে ঠিকই করেছে, একটু সায় দিয়েছে বলে ও এমনটা করে সাহস কীভাবে পায়? আমি কি ওরকম মেয়ে নাকি? এসবই একা একা ভাবছিল। আমি ক্লাসে এসে মনমর হয়ে বসে আছি। হিমা এসে বলল, সোহান, এরকম মনমর হয়ে আছিস কেন? ভালো লাগছে না রে। আবার কি হয়েছে? চল, আজ টাকা আছে, বিরিয়ানি খাবো। না রে, খারাপ লাগছে, ম্যাম চলে আসবে। আমি আম্মুকে ম্যানেজ করে নিব। না, এখন সত্যি খুব খারাপ লাগছে, তুই একা গিয়ে খেয়ে আয়। একটু পর ম্যাম ক্লাসে আসলো। আজ সোহান কোথায়? এরকম ক্লাস চুপ কেন? সবাই আমাকে হাত দিয়ে দেখায় পেছনে শুয়ে আছে। সোহান, এরকম শুয়ে আছো কেন? বেলা আমাকে অপমান করেছে। সবাই আমার মুখের কথা শুনে অবাক হয়ে যায়। আমি কি বলতে কি বলেছি তা আমি নিজেও জানি না। এই বেলাটা কে? আমার এবার হুঁশ পেরে আর বললাম, জি জি ম্যাম। এই বেলা কে? তা আমি কি জানি ম্যাম। হপায় না, বেলা নাম কার কথা বললা? ম্যাম, আমার ঘুম আসছে। ক্লাস থেকে বের হয়ে যাও। অতপর আমি কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। সোজা বাসায় এসে বিছানায় এড়িয়ে পড়লাম। ওদিকে বেলা ক্লাস শেষে বাসায় ফিরে আসে, কিন্তু কেমন যেন একটু শূন্য অনুভব করতে লাগে। তাই আরশিকে বলে, আরশি, আজ কেমন যেন ফাঁকা লাগছে। তোমার বাবুই পাখি যে আজ পেছনে নেই, ফাঁকা ফাঁকা তো লাগবেই।
সত্যি কথা বললেই তো বেশি কথা। কিছু না, এখন মুড খারাপ, কিছু ভালো লাগছে না। এরপর বেলা বাড়িতে আসলে গেটের দারোয়ানকে জিজ্ঞেস করে, মামা, এই মাসে কি কোনো নতুন ভাড়াটিয়া আসছে? এক মহিলা আর তার ছেলে। কিন্তু কেন? কিছু না মামা, এমনি জিজ্ঞেস করলাম। এরপর বেলা তার রুমে চলে আসে। তার মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, তা হলো আসলে নতুন ভাড়াটিয়া কারা। বিকেলবেলা নতুন ভাড়াটিয়া বাসায় যায়। কলিং বেল দিতেই একজন মহিলা দরজা খুলে দেয়। আন্টি, আমি বেলা, আমার বাবা আপনাদের বাড়িওয়ালা। ও আচ্ছা, তুমি তাহলে বেলা। ভেতরে এসে বসো মা। আসলে তোমাদের বাসায় গেলে তুমি নাকি কলেজে থাকো, তাই দেখা হয়নি। জি, তো আর কে কে থাকেন এখানে? আমি আর আমার ছেলে সোহান। তিনি এখন কোথায়? ও 11টার দিকে বাসায় ফিরে ঘুমাচ্ছে। এখন ওঠার কোনো নাম নেই, মনে হচ্ছে মন খুব খারাপ। আচ্ছা, তিনি কি বাসা থেকে বের হন না? কলেজে যাওয়া আসা ছাড়া এখনও তেমন একটা বের হয় না বললেই হয়। এরপর আরও কিছুক্ষণ আমার সম্পর্কে জেনে বেলা ওদের বাসায় ফিরে যায়। পরের দিন ক্লাস 10টায় হওয়া সত্ত্বেও বেলা 8টা থেকে অপেক্ষা করছে, যেভাবে হোক আজ আমাকে ধরবে। আর ঠিক 8:30-এই আমি বের হয়ে গেটে তাকিয়ে রেখে বেলা দাঁড়িয়ে আছে। তাই আমি আবারও রুমে চলে যাই। আমি এত তাড়াতাড়ি বেলার কাছে ধরা দিতে চাই না। ভিন্ন পথ খুঁজতে লাগলাম। সিদ্ধান্ত নিলাম আজ ক্লাসে যাবই না। তাই যেইভাবে সেই কাজ। বেলা কলেজের টাইম হয়ে আসলে সে রওনা দেয়। একটু পর আমি ওকে দিয়ে দেখি বেলা আর নেই। তাই আমিও বেরিয়ে অন্য পথ দিয়ে কলেজে চলে যাই। বেলা আমাকে কলেজে দেখে অবাক, এটা কিভাবে সম্ভব। আমি কলেজে। এবার বেলা সোজা আমার সামনে গিয়ে বলে, সোহান, আপনি তাই না? জি, তাতে কি? আমাদের ওপর তলায় থাকেন? আপনাদের বাসা আমি কিভাবে জানবো? কেন, আপনি ওসি কামরুল সাহেবের বাড়ির 3 তলায় থাকেন না? আমি তার বাসা চিনি না। আপনি ডাক্তার দেখান, মাথায় সমস্যা আছে। এরপর আমি আর বেলার সাথে কথা না বলে ক্লাসে চলে যাই। আর বেলা মনে মনে ভাবে, ও আচ্ছা, তুমি এখন ওসি কামরুল সাহেবের বাড়ি চেনো না। ওকে, দেখছি তোমাকে। আজ তোমার রুমে গিয়ে দেখো আমি কি করতে পারি। অতবার বেলা ক্লাসে চলে যায়। আর সে আসলে, কি রে বেলা এই রকম উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? ওর নাম সোহান, মনে হচ্ছে আমাদের ওপরতলাই থাকে, কিন্তু এখনো নিশ্চিত নই। আমাকে সব কিছু খুলে বল তো। এরপর বেলা আরশিকে সবকিছু খুলে বলে। ওর রুমে চলে যেতে পারতি। আচ্ছা, তোর মাথায় গোবরে পরিপূর্ণ নাকি? একটা অজানা ছেলের রুমে কেমনে যাওয়া যায়? তবে হ্যাঁ, যদি একবার যেতে পারি তাহলে তার কোনো কথাই নেই। দোস্ত, কি করবি বল না বল। ওই, তোর এত আগ্রহ কেন ফাজিল? আমার জানটাকে আজ রেপ করিস না। হপ, গরু রোগী। এরপর দুজন হাসতে হাসতে লুটোপুটি খায়। এরপর আরশি বলে, দোস্ত, তুই কি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছিস? তা তো জানি না, তবে ওর কথাগুলো আমার খুবই ভালো লাগে। ওকে কখনো খুব মিস করি, জান ভালোবাসি কিনা। দোস্ত, এটা ঠিক না। সোহান আমার ক্রাশ, ওকে পাবার অধিকার শুধু আমি রাখি। ও মা, তাই নাকি? ওকে, আজ গেটে ওর জন্য আমরা অপেক্ষা করব। আর ওকে দেখা মাত্র তুই প্রপোজ করবি। যদি রাজি হয়ে যায় তাহলে যা, সোহান তোর। ওকে ডান। চল এবার ক্লাসে যাই। আমি আড্ডা দিয়ে ক্লাসে ঢুকতেই দেখি ম্যাম আগে চলে এসেছে। কি খবর প্রেমিক পুরুষ, তোমার নামে কলেজে এসব কি শুনি? আমি কিছুটা অবাক হয়ে, সরি ম্যাম। কেন বুঝতে পারছো না? কি করছো? যদি ম্যাম বলতেন একটু। ওসির মেয়েকে নাকি ঝালাও তুমি? কলেজের অনেকে দেখি বলা বলি করছে। তোর ম্যাম, আপনি এগুলো কি বলছেন? আমি ঠিক বলছি। এবার আমাকে বলো কথা, সত্য না মিথ্যা? আসলে ম্যাম, আর যাই করো সোহান, ওর বাবা ভাই জানতে পারলে সমস্যা হবে। প্রেম ভালোবাসে যা খুশি করো, কিন্তু সাবধান। ওকে ম্যাম। ক্লাস হলে আমি হিমুকে নিয়ে বাইরে যাই। ওই, তোর মা সমস্যা কি? কই, কি হয়েছে? আমার মনে হয় তোর মা বেলাকে ভালোবাসে বলে চলে। ওই কুত্তা, এতে আমুল লাভ কি? হয়তো তোকে আমার গলায় ঝুলিয়ে দিতে চায়। ইস, আমার বইয়েই গেছে। তোর মতো ছেলের ঘরে আমি ঝুলবো? তা না হলেই ভালো। আর তোর আম্মুকে একটু বকবক কম করতে বলিস। আর বেশি কথা বললে তোকে কিডন্যাপ করে কিডনি বিক্রি করে খাবো। তোকে দিয়ে তাও বিশ্বাস নেই। চল আজ বিরিয়ানি খাবো। টাকা নিয়ে আজ। চল ফোগেনি, আমি তো ভালো করেই জানি আজ তোর টাকা থাকবেই না। হিমু আমার দিকে চোখ লাল করে আছে। যা তুই, আমি যাব না তোর সাথে।
যদি না যাস তাহলে এতদিন যত প্লেট খাইছিস আজ তার দাম দিয়ে যা। বেলা কোনো কথা বলছে না, হঠাৎ বলল, কাল পেয়ে যাবে। আমি আর তোর সাথে কখনো যাব না। ওকে, মনে থাকে যেন। এরপর কোনোদিন আমার চোখের সামনে আসিস তো খবর আছে। নিমিষে হিমুর মুখটা কালো হয়ে গেল। আমি বুঝতে পারি হিমু সত্যি এবার মন খারাপ করেছে। তাই এবার হাতটা ধরে, চল রা খুশি, তোকে এত তাড়াতাড়ি বিদায় করছি না। তুই আবার তোর আম্মুকে কি বলিস তাই বা কে জানে। আমি আর তোর সাথে কখনোই যাব না। আমার কিন্তু খুব জ্বালা পোড়া করছে, চল। আর তোর ডং বাদ দে। না, আমি যাব না। তুই আমাকে ঘুষ খাওয়াইছিস? মানে পাথায় ইঁদুর বাসা বাঁধছে? মাত্রই তো বললি আম্মুর জন্য আমার সাথে মিল রাখতে আমার সাথে মিল দিস। উফ, এই বলদির মাথায় মাঝে মাঝে এগুলো আসে কোথা থেকে। চল। এরপর আমি হিমু দুজনে ক্যান্টিনে খাচ্ছি। আর হঠাৎ দূর থেকে বেলার চোখ আমার দিকে। বেলা মনে মনে আমার নারী নক্ষত্র তুলে নিচ্ছে, পারলে আমার ঘাটটা মোটকে দেয়। হিমু, বেলা মনে হয় আমার সব জেনে গেছে। কিভাবে? কাল রাতে না কেউ আমাদের বাসায় এসেছে, কিন্তু আমি তখন রুমে ঘুমিয়েছিলাম। রাতে খাবার খেতে আসলে আম্মু বলল, যা হয়েছে ভালো হয়েছে। এখন তাড়াতাড়ি তোদের মিলটা হলে ছুটিয়ে লাইন মারবি। আরে রাখ তোর লাইন, কে বা জানে সামনে কি পড়েছে। আচ্ছা, তোর কাছে থাকলে ভালো হতো। তা কিভাবে? তাকে বুঝিয়ে বললে সে তোকে অনেক সাহায্য করতে পারতো। ধুর, সে আমার সাথে কথাই বলে না। আমার সাথে মাঝে মাঝে বলে, তা আবার তাদের কাছে চলে যেতে বলে। কিন্তু তুই তো জানিস আম্মু আমার জন্য চলে এসেছে। ওকে, দেখ কি হয়। ওই পিছনে ফিরে দেখ, কে তোকে দেখছে। আমি যে মাথা ঘুরবো, হিমু বলে ওঠে। পিছনে ঘুরিস না, এতে বেলা রাগও করতে পারে। রাগ করবে কেন? কারণ তোর জন্য জায়গা শুরু হতে পারে। আর জায়গা? এর মনে আমার প্রতি এত তাড়াতাড়ি জায়গা? কল্পনা তো নেই। তুই বেশি বুঝিস। যার জন্য এতদিন এত পাগলামি করিস তার মানে অবশ্যই কিছু একটা সৃষ্টি হয়েছে। ওই ডাইনির মন যে শক্ত, খুব তেজ, মনে হয় না এত তাড়াতাড়ি কিছু হবে। কঠিন মানুষগুলো উপরে রাগ দেখালো, ভিতর থেকে তারা খুব ভালো হয়। আর নিজের সাথে পেরে উঠে না বলেই বাহিরে রাগ ছাড়ে। ওলে বাবা, এই বলদি এত কিছু কোথায় শিখলি? তা কেন তোকে বলবো? নিশ্চয়ই তোর আম্মু লাইন মেরে বিয়ে করছে। মোটেও না, তোর মতো না। বাবার অনেক ব্যক্তিত্ব। বুঝতে পারছি। তাই তোর আম্মু আমার পিছনে তোকে ঝোলানোর জন্য উঠে পড়ে লেগেছে। কুত্তা, আজ তোর হাড্ডি ভাঙবো। আমি দৌড়ে কলেজ থেকে বেরিয়ে যাই। আর সামনে তাকাতে দেখি বেলা আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো ধরনের কথা না বলে অন্য একটা পথে হারিয়ে গেলাম। বেলা খুব তাড়াতাড়ি করে গিয়ে বাড়ির গেটে অপেক্ষা করছে। জানে যে আমি আসবই, তাই বাসায় নাকি অপেক্ষা করছে। আমি ভালো করে জানি বেলা গেটে আমার জন্য অপেক্ষায় থাকবে, তাই আমি কোথাও ঘুরতে চলে যাই। বেলা 1 ঘন্টা অপেক্ষা করে রুমে চলে যায়। এদিকে আমি জানি বেলা কখন ঘুমায়, আর সেই সময় মতো বাসায় উঠে যাব। ঠিক 3টার দিকে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাই, কিন্তু বেলা তখন ছিল না। আমি বাসায় যেতেই মা বলে, তোর বাবার সাথে কথা বল। আম্মু পরে কথা বলবো, আমার এখন ভালো লাগছে না। সোহান, বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। নাও তাড়াতাড়ি ফোনে কথা বলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন নিয়ে, জি বলুন। বাসায় কখন ফিরেছ? মাত্র। আমার জানা মতে আরো আগে কলেজ শেষ হয়েছে। আমি আপনাকে বলতে বাধ্য নেই। আর যাই করো আমার সম্মান নষ্ট করো না, ফলাফল যেন ঠিকঠাক থাকে। জি, চিন্তা করবে না। তাহলেই হয়, যা লাগে বলিও। আফরা তোমার সাথে কথা বলবে। আফরা হলো সোহানের বোন। বল। ভাই, তুই কি আর ভালো হবি না? বাবা তোকে খুব মিস করে। তুই তো আছিস, তা আমাকে দিয়ে আর কি দরকার? তুই আম্মুকে নিয়ে কেন ওখানে গেলি? খুব কি দরকার ছিল আমাদের ছেড়ে ওখানে থাকার? তুই বাবাকে নিয়ে চলে আসতে পারিস না? বাবার কর্মস্থল এখানে, সে শুধু শুধু অত দূরে কেন যাবে? তুই রাখ, আমার ভালো লাগছে না। এরপর আমি ফোনটা কেটে দিই। আপনাদের কাছে কিছুটা আগোছালা লাগছে হয়তো, সাথে থাকুন, সামনে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার মা বলল, কি রে আফরা, কি বললো? তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করো কি বলেছে। সোহান, আমার সাথে এইভাবে কথা বলো না। আম্মু, তুমি ভুলে গেলে আমি ভুলিনি বাবা আমার সাথে কেমন করেছেন। ওকে, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। খাবার টাইমে মা বলে উঠল, সন্ধ্যার পর বাড়িওয়ালার মেয়ে আসবে তোর সাথে পরিচিত হতে। আমি কিছুটা চোখ বড় বড় করে বললাম, কেন? তোর কলেজে না কেউ পড়াশোনা করে, তাই তোর সাথে পরিচিত হতে চেয়েছে। দেখো আম্মু, আমি এসব মেয়েদের মতো পরিচয় হতে পারবো না। ওই গাদা, মানুষের সাথে পরিচয় হওয়া কি খারাপ নাকি? তা আমি জানি না। আমি ঘুমাবো, আমাকে যেন ঘুমানোর সময় ডিস্টার্ব না করো।
অতবার খাবার খেয়ে আমি রুমে চলে যাই। আর বেলা এদিকে বসে বসে চিন্তা করছে আমাকে আজ কি বলবে। সময়টা কাটছে না। বেলার মনে কিছু কথা জমিয়ে রাখে, কখন গিয়ে এগুলো আমাকে বলবে। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসে। বেলা কলিং বেল বাজাতে আমার আম্মু দরজা খুলে দেয়। আন্টি কেমন আছেন? ভালো, তুমি ভেতরে এসো। জি ভালো। কি করছিলেন আন্টি? তেমন কিছু না মা, এমনি বসে টিভি দেখছি। তোমার বাসার সবাই ভালো? জি সবাই ভালো আছেন। বেলা কিভাবে যে আমার কথা জিজ্ঞেস করবে তা বুঝতে পারছে না, তাই একটা বুদ্ধি চাপলো। আন্টি আপনাদের বাজার করে কে? আমি যাই মা। সে বলল, আপনার ছেলে কোথায়? তাকে আজও দেখিনি। ও ঘুমাচ্ছে। ও, তার সাথে আজও পরিচয় হওয়া গেল না। তোমার পিছনে যে দেয়াল ছবি আছে ওটা আমার ছেলে। দেখো ওকে কলেজে দেখছো কি না। বেলা পিছনে করে অবাক ভাবে, আরে এটাই তাহলে ও। আজ ওকে যেমনই হোক সাহেস্তা করেই যাব। আন্টি তার সাথে তো প্রতিদিনই দেখা হয়, আমাদের কথাও হয়েছে, কিন্তু বাসার ঠিকানা নেওয়া হয়নি। ও তাহলে তো আগে থেকেই পরিচয় হয়ে আছো। আচ্ছা আন্টি, আমি তার রুমে যেতে পারি? ও খুব রাগী মা। সমস্যা নেই, আমাকে দেখে তিনি সারপ্রাইজড হয়ে যাবেন। ওকে, তবে তোমার মন খারাপ করলে আমার কোনো দোষ নেই। এরপর বেলা আস্তে করে দরজাটা ঠেলে আমার খাটের পাশে গিয়ে দেখে সত্যি তো এটা আমি। অতবার বেলা সাহস করে খাটে ওঠে। বেলা আমার পেটের উপর চেপে বসে। আমার পেটের উপর কিছুটা ভার মনে হলে চোখ খুলতেই বেলা আমার মুখ চেপে ধরে। কি স্যার, অনেক জ্বালিয়েছেন আমাকে, এবার আপনি কি করবেন? আমি বেলা শরীরে হাত দিতে পারছি না, তাই ওকে সরাতে পারছি না, আর তাই মোড়ানো শুরু করি। তারপর বেলা বলল, একটা কথাও জোরে বলবে না, তাহলে আন্টিকে সব বলবো, সাথে করে আরো বানিয়ে বলবো। আমি মাথা নেড়ে হ্যাঁসূচক ইশারা করি। বেলা হাত সরালে আমি বললাম, তুমি কি? তুমি কি একটা মেয়ে? এভাবে একটা ছেলের রুমে ঢুকে তার শরীরের উপর বসতে লজ্জা করে না? আপনি যে রাস্তায় কি সব বলেন তা বুঝি লজ্জা করে না? তা তোমার জন্য করতাম নাকি? তা জানি, কার জন্য করতেন? তুমি ওই মেয়েদের সাথে এত ঘোরাফেরা কেন করো? কি করব, কারোর জন্য কত কিছু করার পরও মন পাইনি, তাই বন্ধুদের সাথে ঘুরে বেড়াই। এখন থেকে সব বন্ধ, ওকে? কেন, তুমি কে? বেলা এবার বকে ওঠে। ও আচ্ছা, আমি কে? ওয়েট দেখাচ্ছি। এবার বেলা আমার চোখে হাত রেখে ঠোঁট এক করে দেয়। আমি কিছুটা দম বন্ধ করে থাকি, কিন্তু বেলা সারা না পেয়ে আমার বুকে এলো পাথারে কিল ঘুষি মেরে যাচ্ছে। আজব তো, আপনি ভাবে আমাকে নির্যাতন করার চেষ্টা করছেন কেন? তুমি সাড়া দাও না কেন? আপনি আমার কে হন যে আপনার সাথে আমি রেসপন্স দেব? আমি তোমার বউ, তাই না? আপনি আমার কোন কালের বউ শুনি? তা আমি জানি না, তবে তুমি আমার সব কেড়ে নিয়েছো। আমি জানি না, আমি এখন তোমার আম্মুর কাছে নালিশ করব যে তুমি আমার সব লুটে নিছো। ও হ্যালো, কি সব বলছেন? আমি আবার তোমাকে কি করেছি? কেন, তোমার খাটের উপর উঠিয়ে আমার সাথে কি নোংরামি শুরু করছিল? আমি দেখলাম সত্যি বেলা চোখে পানি নিয়ে আমার কাছে নালিশ করতে যাচ্ছে হয়তো, আর তাই তাড়াতাড়ি করে বেলার হাত ধরে খাটে ফেলে দিই। আমার কাছে নালিশ করবে তাই না? বিনা দোষে অভিযোগ, তাহলে এবার সত্যি সব করেই নেই, তারপর তুমি নালিশ করো। আমি বেলার দিকে আগাতে বেলা ভয় পেতে শুরু করলো। যদি এবার আমি সত্যি সত্যি ওর কাছে খারাপ কিছু করে বসি, তখন আমি ওর একদম কাছে চলে আসি। বেলা বলে ওঠে, প্লিজ আমার সাথে কিছু করো না। আমি তখন তোমার সাথে মজা করেছিলাম, বিশ্বাস করো। আমার গলায় হাত দিয়ে বলছি, তখন আমি তোমার সাথে মজা করছিলাম, তুমি তখন রেসপন্স করোনি বলে। আমি বেলার আর কোনো কথা না শুনে ঠোঁট আঁকড়ে ধরি। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমি বেলার দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিয়ে উঠি। বেলা লজ্জায় শরীর গিজ গিজ করছে, পারলে আমাকে গলা টিপে ধরে। এইভাবে হাসছো কেন? তোমাকে তখন ভয় পাওয়া দেখতে যেমন হয়েছিল না, মনে হচ্ছিল তুমি জীবন দিতে চলেছো। তুমি খুবই বাজে, আমার সাথে এমনটা না করলেও পারতে। বেলা মুখ কালো করে বসে থাকে। আমি ওর সামনে কান ধরে বলি, সরি, আর কখনো এমনটা হবে না। সত্যি তো? জি ম্যাম, সত্যি। মনে থাকে যেন, আমাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমাকে এতদিন তোমার পিছনে ঘোরালে কেন? যদি তখনই রাজি হয়ে যেতাম তাহলে ওই সুন্দর মুহূর্তগুলো পেতাম না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে যখন পড়াতাম তখন তোমার খুব ভালো লাগতো? এটা শুধু আমার জন্যই নয়, বেশিরভাগ মেয়েদের জন্যই এটা ভালো, যে প্রিয় মানুষটা তার পেছনে এইভাবে ঘুরবে। ও, তাহলে এখন থেকে আর এগুলো করা যাবে না? এখন আর কেনই বা পেছনে ঘুরবে? এখন আমি তোমারই। তবে হ্যাঁ, আমাকে সুন্দর সুন্দর কবিতা বলে শোনাবা। তোমার কবিতাগুলো আমার খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি
তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। আর শোনো, এখন থেকে ওই মেয়েদের সাথে বেশি ঘুরোঘুরি করবে না। ওকে, আমার উপর বিশ্বাস রাখো, আর তোমার সাথে ওদের পরিচয় করে দেবো। ওকে, খুব ভালো মজার বন্ধুরা। সোহান, আমার না খুব ভয় করছে। কেন? বাবা আর ভাইয়া জানতে পারলে তোমার উপর খুব বিপদ। আমি বেলার হাত ধরে বললাম, তোমার ভালোবাসা আমার উপর থাকলে তোমার বাবা ভাই কিছু করতে পারবে না। তুমি কখনো আমাকে অস্বীকার করো না। এখন বাসায় যেতে হবে। ওই রুমে আন্টি বসে আছে, কে জানি তিনি আবার কি ভাবে। তুমি চিন্তা করো না, আমি আম্মুকে ম্যানেজ করে নেব। ওকে, আমাকে এগিয়ে দাও বাহিরে, নয়তো তোমার আম্মু সন্দেহ করবে। তাতে কি, আজ বা কাল তার ছেলের বউ তো হতেই যাচ্ছ। বেলা একটা মিষ্টি হাসি দেয়, আর আমি আমার হৃদয়ের আকাশের চন্দ্র তারা বলতে কিছুই নেই। তোমার ওই হাসিতে আমার আকাশে জ্বলে ওঠে, হৃদয়ে ক্ষীণ ক্ষীণ আলোয় জ্বলে ওঠে। তোমার চোখে চোখ পড়লে আমার অন্ধকারের প্রদীপ তুমি, যেখানে এই কৃত্রিম আলো তোমার কাছে ধূলিসাৎ। কাছে রাখবো প্রিয়তমা, হাতে নেই তুমি অগোচরে। বেলা আমাকে জোরে আঁকড়ে ধরে। বেলা বলে, আমাকে কখনো ছুঁড়ে ফেলবে না তো? এর হৃদয়ে রক্ত না ঝরালে? যদি জড়াই? তাহলে দেহ দিয়ে ঝরিয়েও অভিযোগ করবো না কখন। আর হৃদয়ে? হারিয়ে যাব চোরাবালির সাথে, মিলে যাবে এই দেহে, স্মৃতিটা থাকবে না তোমার চোখের সামনে। এ কথা কখনো বলবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, কখনো তোমাকে হারাতে চাই না। আচ্ছা, তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে ভাড়া থাকো, তাহলে আমি কেন তোমাকে একদিনও দেখতে পেলাম না? কারণ আমি চাইনি। মানে? জি ম্যাম, সামনের অনেক কিছু জানতে পারবেন, আর তোমার জন্য এসব করতে হয়েছে। তোমার থেকে আড়াল হয়ে বাসায় থাকা আরো কত কি। তুমি আগে থেকে সব জানতে? কেন আমার সাথে বাড়িতে দেখা করনি? তাহলে তো আর এত সুন্দর করে তোমাকে পটাতে পারতাম না। পাগল, সবাই সামনে থেকে মেয়েদের ইমপ্রেস করে, কিন্তু তোমার কাছে জানলাম দূরে থেকে। চলো এবার তোমাকে ছেড়ে আসি, অনেক সময় হয়েছে। প্রথম দিন এত লেট হলে আম্মা পর নাতি নাতির জন্য চিন্তা করবে। কুত্তা, মুখে কিছু আটকায় না, চল। এরপর আমি বেলাকে নিয়ে বের হলেই আম্মু বলল, সোহান, বেলাকে চিনতে পেরেছো? আম্মু, বেলাকে আমি আগে থেকে চিনি, তবে বাড়ির ঠিকানা কখনো জিজ্ঞেস করা হয়নি। তাহলে তো ভালোই হলো, দুজন একসাথে যেতে আসতে পারবে। বেলা, তুমি সবসময় সে আমার সাথে গল্প করবে। তাহলে রেখে দাও না। সোহান, কিছু বললে? বললাম এখন, তাহলে ও আসুক। তুমিও ওর আম্মুর সাথে দেখা করে আসো, তোমাকে তিনিও দেখতে চাইছিলেন। এরপর আমি বেলার সাথে ওদের বাসার দিকে যাই। রুম থেকে বের হলেই বেলা বলে, তোমার মুখে কি কিছুই আটকায় না? আর একটু হলেই তো আন্টি শুনে ফেলতো। শুনলে তো ভালোই, তাহলে আর এত প্যারা নিতে হতো না। তখন তাকেও সেবা যত্ন করতে পারতে, সাথে আমাকেও। একটু ওকে মুখে কিছু আটকায় না তোমার? একটু লজ্জা শরম বলতে কিছু নেই? চলো, আমার আম্মুর সাথে কিছু উল্টো পাল্টা আবার বলে ফেলো না, তাহলে আমাকে কাঁচা গিলে খাবে। আচ্ছা চলো, শাশুড়ির দিদারে যাই। এরপর আমি বেলার আম্মুর সাথে দেখা করে রুমে চলে আসি। আমি এসেই আমার আম্মুকে জড়িয়ে ধরি। কি এত খুশি কেন? তুমি বুঝবে না আম্মু। ও আচ্ছা, তাহলে আবার ওর সাথে? বেলাকে দেখতে কেমন আম্মু? দেখতে তো মিষ্টি একটা মেয়ে, তবে তোর মতো বানরকে ও পছন্দ করলেই তো। আম্মু, তুমি কি অপমান করছো? আমার মুখটা কালো হয়ে গেল। আমার আম্মু বলল, ওরে আমার বাবা, মন খারাপ করেছো বুঝি? ঠিক আছে, আগে পড়াশোনা ঠিক মতো করে যাও, তারপর ওর বাবা মাকে বলে দেখবে। ওকে। পরের দিন বেলা আমার জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটু পর আমি নিচে নেমে দেখি বেলা অপেক্ষা করছে আমার জন্য। এত সময় পর এখন আসার সময় হলো তোমার? আমি জানতাম না তো, আর কাল ফোন নাম্বারটাও দিতে পারতে। ঠিক মনে ছিল না। চলো এবার। আচ্ছা, তুমি এরকম প্রতিদিন হেঁটে যাও কেন? ওসির মেয়ে বলে কথা। এতে আমার খুব ভালো লাগে। সামনে আরুষি দাঁড়িয়ে আছে, ওর সাথে কথা বলতে বলতে আমরা ক্যাম্পাসে চলে যাই। মাঝে মাঝে আমি হাঁটা বন্ধ করে বেলার দিকে তাকিয়ে থাকি, আর তখন বেলা বলে ওঠে, এইভাবে হঠাৎ দাঁড়িয়ে কি দেখো? একটা মায়াবী সুন্দরী পরী দেখি, যার দিকে তাকিয়ে থাকলে সময়ের অন্ত হবে, কিন্তু দেখা শেষ হবে না। তুমি এখনো ফ্লার্ট করছো? নিজের জিনিসের সাথে কেউ ফ্লার্ট করে না, অনুভূতিগুলো কথা বলে। বেলা নিচে তাকিয়ে লজ্জা মাখামুখে একটা বাঁকা হাসি দেয়। হঠাৎ সামনে থেকে আরশি, সোহান আর বেলাকে একসাথে হেঁটে আসতে দেখে। কি খাবি? মনে হচ্ছে নতুন কোনো খবর পাবো। তোমার বান্ধবীকে কাঁধে নিয়ে ঘোরার সুযোগ পেয়েছি। ও আচ্ছা, তাহলে তিনি আমাদের জিজু। বেলা লজ্জায় লাল হয়ে গেছে, একদম বাচ্চাদের মতো দেখায় ওকে।
কি খবর আমার মোটিশালী? তোমার জন্য বেলার কাছে যেতে মাঝে মধ্যে বাধায় পড়তে হয়েছে। আমি তা কি করলাম জিজু? পরে তা বুঝতে পারবে। বেলা চলো, আজ প্রথম দিন ঘুরে আসি। ক্লাস আছে। আজ প্রথম দিন তোমার সাথে এভাবে, তাই চেয়েছিলাম আজ একটু ঘুরে বেড়াই। ওই বেলা যা না, আজ একটু সোহান ভাইয়ার হাত ধরে শহরটা ঘুরে আয়। অতপর বেলা রাজি হলে আমি বেলাকে নিয়ে শহরের একটা জেলের পাড়ে যাই। দুজনে হাতে হাত রেখে আগামী দিনগুলোর স্বপ্ন দেখি। আমি বেলার মাথাটা নিজের কাঁধে রেখে কেশে বিলি কেটে দেই। এই সবুজের সমারোহে তোমার মাথা কাঁধে রেখে আমি তোমার স্বপ্নে কথা বলি। আমার এই বক্ষপিণ্ডের মাঝে তোমার ছবি অঙ্কন করি। কখনো করোনা অবহেলা, হয়ে যাব ধুলির কপায়। কথা দিলাম সবুজ মাঠের মাঝে আসবো আমি হলুদ পাখি হয়ে। তোমাতে আমি হয়েছি মগ্ন, মরণ হবে তবু ভাঙবে না আমাদের এই মধুর সম্পর্ক। আমাকে কখনো কষ্ট দিবে না তো? আমার জীবনের সবটা দিয়ে আগলা রাখবো তোমায়। এরপর আমির বেলা অনেকটা সময় কাটিয়ে বাসায় ফিরে যাই। রাতে বেলার ফোন, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। এত রাতে কেন বেলা? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক না। আমি এক লাফে খাটে উঠে বসি। কি হয়েছে বেলা? তোমার কি কিছু হয়েছে? আমার মন ভালো নেই সোহান। কি হয়েছে তা তো বলবা প্লিজ। তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি, প্লিজ কিছু একটা করো। তোমার রুমের পেছনে দরজা দিয়ে বের হয়ে ছাদে এসো। ওকে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে যাই আর বেলার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বেলা ছাদে আসে। বেলা চোখ ছাদে আমার জন্য ঘোরাঘুরি করে। এক কোণে দেখে আমি দাঁড়িয়ে আছি। বেলার মনে হচ্ছে ঘুম থেকে জায়গা এনেছে। আমাকে দেখা মাত্রই কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি প্রথমে কেঁপে উঠি, পরে বুঝতে পারি এটা বেলা। আমার মনে হচ্ছিল আমার পিঠে পানিতে ভিজছে। তখনই বেলাকে ছাড়িয়ে এনে চোখে পানি টলমল করছে। বেলা, কাঁদছো কেন আমার ভালোবাসা? তোমাকে দেখার জন্য অস্থির লাগছিল, খুব ইচ্ছে করছিল তোমাকে দেখার। ও তাই বলে কেউ কাঁদে নাকি পাগলি? তুমি কাঁদলে চাঁদ জিতে যায় আর তারকাগুলো হেসে ওঠে। কেন? কারণ এই চাঁদের থেকেও তুমি বেশি স্নিগ্ধ, রূপবতী, ঝলমলে। তোমার সৌন্দর্যের চাঁদ হিংসা করে। আর যদি তুমি এভাবে কান্না করো তাহলে তো তোমার সৌন্দর্য চাঁদের থেকে কমে যায়। আর চাঁদের বন্ধু তারকাগুলো তোমাকে নিয়ে উপহাস করে। এরপর দুজনকে জড়িয়ে ধরি আর বেলা বলে ওঠে, তুমি পাশে থাকলে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আচ্ছা, আমরা তাহলে কবে বিয়ে করব বলো? মাত্রই তো 2 দিন হলো। পড়াশোনা শেষ করে তোমার বাবাকে প্রস্তাব করব। আমাকে ঠিক এইভাবে সারা জীবন ভালোবাসা দিবা, কেমন? ওকে ম্যাম, আপনার ভালোবাসার সাথে আমি কখনো ছলনা করব না। এই শহরে এসেছি তো শুধু তোমার জন্যই। মানে তোমার জন্য পাগল হয়ে মরি আমি। পাগল একটা। হঠাৎ বেলার ঠোঁট দখল করে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বেলাকে কোলে তুলে নিই। কি করছো? বাসরে যাব তাই। এরপর আমি বেলাকে নিয়ে বেলার রুমে চলে যাই। আজ রাতটা আমি এখানেই ঘুমাবো। দূর হও, তুমি এখানে ঘুমাবে, কাল আমি মা হয়ে যাব। ভিত্তু। ওকে আমি যাই এখন, কেউ দেখলে খুব সমস্যা হবে। কাল বের হওয়ার আগে কল দিবে। ওকে। এরপর আমি আর বেলার সম্পর্ক খুব ভালোভাবেই চলছে। একদিন কলেজে আমি বসে বন্ধুদের সাথে গল্প করছি। কোথায় থেকে যেন কয়েকটা ছেলে এসে আমাকে এলোপাথারি মারতে শুরু করলো। এরপর একটা ছেলে এসে বলল, তুই বেলাকে বিরক্ত করিস কেন? আমার পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। কোথাও কোথাও কেটেও গিয়েছে, বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আছে। দেহটা মাঠের মধ্যে পড়ে আছে। ধরার মতো কেউ আশেপাশে আসছে না। অনেক কষ্টে মুখ খুলি। আমরা একে অপরকে ভালোবাসি, আমি কেন ওকে বিরক্ত করতে যাব? এরপর ছেলেটা আমাকে একটা বকা দিয়ে বেলাকে কাছে আসতে বলে। বেলা কাছে আসতেই ছেলেটা বলে, বেলা, তুই নাকি ওকে ভালোবাসিস? আমি ওর মতো বখাটেকে কেন ভালোবাসতে যাব? ও আমাকে প্রতিদিন বিরক্ত করে। বিশ্বাস না হলে আরশিকে জিজ্ঞেস কর। আরশি, বেলা কথা কি ঠিক? সত্যিটা বল, নয়তো তোর অবস্থা খারাপ হবে। জি ভাইয়া, বেলা ঠিকই বলছে। আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না। এখন আর এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে করছে না। আমার বাবা বোনকে এই মেয়ের জন্য কত কষ্ট দিলাম। চোখ দুটো আমার বুঝে গেল। আমি চোখ খুলে দেখি হসপিটালে একটা বেডে পড়ে আছি। চারপাশে তাকে দেখি কেউ নেই। উঠতে যাব কিন্তু তা ব্যথার জন্য পারছি না। হঠাৎ একজন নার্স ভিতরে আসে। নার্স আমাকে দেখে বলে, তাহলে আপনার চোখ খুলেছে, এবার আপনার পরিচয় বলুন। আমি তখন বললাম, আপনার ফোনটা একটু দেওয়া যাবে প্লিজ, আমার আম্মুর সাথে কথা বলবো। আপনাকে আমি কিভাবে বিশ্বাস করি? কোথায় যেন মারামারি করতে গিয়ে এরকম করেছেন। প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। আমি আপনাকে ফোন দিতে পারবো না। আমি এবার চিৎকার দিয়ে বললাম, তাহলে আমাকে কেন রেখেছেন? চাইলে তখনই দূর করে দিতে পারতেন। স্যার, আমরা শুধু নিজেদের দায়িত্ব পালন করে যাই।
এখান থেকে বের হই, তারপর তোকে কী অবস্থা করে দেখ। তুই কোন কলেজে আর কোন হসপিটালে নার্স তা আমি দেখে নেব। শরীরের ব্যথায় নড়তে পারছি না, আর তুই আমাকে নার্স সেজে নাটক দেখাচ্ছিস। ওই তুই এখানে পুলিশকে খবর দে। নার্সটা আমার পাগলামির ভয়ে এবার বলল, স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? তুই যা তো ভাই, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। আমার কথাগুলোর সাথে চোখ দিয়ে পানি ঝরছে। আসলে আমি একদিকে মানসিকভাবে অনেকটা অসুস্থ, তারপরও আমি আমার আম্মুকে ফোন করে আসতে বলবো। তাও নার্সটা ফোনটা না দিয়ে নানা কথা শুরু করে দিয়েছে। আমার অবস্থা দেখে নার্সের ফোনটা অন করে আমার হাতে দেয়। আমি আমার মাকে ফোন করি, এরপর কাউকে কিছু না বলে সোজা হসপিটালে আসতে বলি, সাথে কেবিন নাম্বারও বলে দিই। কথা শেষে আমি ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। নার্স হতবাক হয়ে তাকিয়ে আছে। স্যার এটা আপনি কি করলেন? আমার সাথে যেমনটা করেছেন ঠিক তেমনি, ইট মারলে পাটকেল খেতে হয়। তাই বলে আপনি আমার ফোনটা ছুঁড়ে ফেলবেন? আপনি জানতো একটা নার্স না কাল নাকিনি শরীরটা নিস্তেজ হয়ে আসে, না হলে এখন আপনার ফোন না আপনাকে ছুঁড়ে ফেলতাম। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আপনি জানতো, যা খুশি পারেন করেন। নার্সের কোনো কথা না বলে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পর আমার আম্মু আসলে তিনি কান্না করা শুরু করে দেন। এরপর আমার সাথে ঘটেছে সব আমি খুলে বলি। বাবা তোর আব্বুকে আসতে বলি। না আম্মু, বাবা খুব কষ্ট পাবে, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি ওই মেয়ের জন্য। মানে? শোনো তাহলে, আসলে এই মেয়েকে আমি ইন্টারে থাকাকালীন সময় পছন্দ করি। ও আগে আমার পুরনো কলেজের পার্শ্ববর্তী একটা কলেজে পড়তো। ওকে আমি প্রায়ই লক্ষ্য করি। এরপর ওকে ভালো লেগে যায়, কিন্তু ওর খোঁজখবর নিয়ে জানতে পারি ও অনার্স অন্য কলেজে পড়বে। আর আমি ওর কাছে থাকার জন্য তোমাদের কাছে ছেড়ে এখানে চলে আসি। ওকে খুব ভালোবাসি আম্মু, তোমাকে আগে থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন ছোট বলে যদি বাবার কাছে সব বলে দাও, তাই তোমাকে কিছু না বলে আমি একাই থাকতে চেয়েছি। ওর জন্যই ওদের বাসায় ভাড়া নিয়েছি। তুমি এসেছো বলে, নয়তো হোস্টেলে থাকতাম। আমিও বেলাকে তোর বউ বানাবো বলে ভাবতাম, কিন্তু মেয়েটা এরকম করবে তা আমি বুঝতে পারিনি। ওদের প্রত্যেককে এর জন্য শাস্তি পেতে হবে। তোর বাবাকে আমি এখনই সব জানাবো। আমার ছেলের গায়ে হাত তোলার সাহস হয় কীভাবে একজন সামান্য অফিসারের ছেলের? আম্মু, তুমি বাবা আর বোনের কাছে চলে যাও। কেন? আমি বলছি তাই। দেখ বাবা, আমি তোর বাবা আর দোলাকে ফেলে তোর সাথে চলে এসেছি। তুই আমার সব। আমি মা হয়ে কখনো তোকে এখানে একা ফেলে যাব না। যা করার আমি সাথে থেকেই করব। আম্মু, তুমি বিষয়টা বুঝতে পারছো না। বেলার ভাইকে তো শাস্তি পেতেই হবে, আর সাথে বেলাকেও আমি তিলে তিলে মারবো। আমার সাথে এত বড় ছলো না। বাবা, আমি তোকে ছেড়ে যাব না। তোকে সুস্থ করে দরকার হলে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি যে তাদের বাসায় ভাড়া থাকি এটা বেলা কখনো তার ভাইকে বলবে না, আর তুমিও বেলাকে কোনো কথা বলতে দিবে না। এখন তুমি এই সব কিছু নিয়ে চলে যাও। সোহান, আমি তোর কাছে থাকবো। বাবা, তুই পাগলামি করিস না। আম্মু, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবো আর ওদের উচিত শিক্ষা দিয়ে ফিরে আসবো। কিন্তু তোর বাবাকে আমি কি বলবো? বাবাকে এখন কিছু বলার দরকার নেই। বলবে এখানে অস্বস্তি লাগছে তাই চলে আসছো, আর আমি হোস্টেলে থাকি। আমাকে তোমার ফোনটা দিয়ে যাও। ফোনটা হয়তো কোথাও পড়ে গেছে। যা করে বুঝে শুনে করিস বাবা, আমি তোকে হারাতে চাই না। এরই মধ্যে নার্স ভেতরে চলে আসে। আপনি রোগীর কি হন? ও আমার ছেলে। ইনি আপনার ছেলে? দুপুরে কয়েকজন লোক এসে তাকে বেড়ে ফেলে যায়, আর তারা এটা বলে রাস্তায় মারামারি করে, এরকম অবস্থা করেছে। নার্স, মুখ সামলে কথা বলুন। আপনি কাকে কি বলছেন? আপনি চেনেন ওকে? আম্মু, তাকে কিছু বলো না। এই নার্স অলি আর কিছু বলা থাকলে বলুন। এগুলো আমার আম্মুকে বলে লাভ নেই। আমার বাবা মা আমাকে শেখার কোনো ত্রুটি রাখেনি। ক্ষমা করবেন, আপনার ছেলে আমার ফোনটা ভেঙে ফেলে দিয়েছে। আমার আম্মু আমার দিকে তাকালে আমি সব কিছু খুলে বলি। এরপর আম্মু বিদায় নিয়ে নার্সকে সাথে করে বের হয়ে আসে। তোমার ফোনের মূল্য? জি আমি তোমার ফোনের মূল্য জিজ্ঞেস করেছি, কোনো কৈফিয়ত দিতে বলিনি। নার্স আমার আম্মুর রাগ দেখে ফোনের মূল্য বলে দেয় আর বলে, তোমার কাছে অতিরিক্ত টাকা রাখো। ওকে তোমার নজরে রাখবে যতদিন পর্যন্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠে। দুঃখিত, আমি এটা নিতে পারবো না ম্যাম। আমাকে তাদের সেবার জন্য মাসিক ফি প্রদান করা হয়। আর হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন আপনার ছেলেকে না বুঝে এগুলো বলার জন্য। আর যাই হোক, সবসময় মনে রাখবে সকল মানুষ একরকম হয় না। আমার আম্মু হসপিটাল থেকে বের হয়ে সোজা বাড়িওয়ালাদের বাসায় ঢুকে। বেলার আম্মু তাকে বসতে বলেন। আমার আম্মু বলল,
আপা, আমরা আজ চলে যাব, আর এই মাসের ভাড়াটা রাখুন। বেলার আম্মু এবার বলল, কিছু হয়েছে কি আপা? তেমন কিছু না, সোহানের বাবা আমাকে বাড়িতে যাবার জন্য জোর করেছেন। মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমাকে যেতে বলেছেন। আর সোহানও যাচ্ছে, একা একা কি করবে, তাই ও হোস্টেলে চলে যাবে। ঠিক আছে আপা, সময় পেলে আসবেন। ও আপনার সাথে তো দেখাই হয়নি, তাই একটা কথা বলতে ভুলেই গিয়েছি। গতকাল আমার ছেলে বাহির থেকে এসেছে, সেখান থেকে খুব সুন্দর কিছু শাড়ি এনেছে। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা শাড়ি গিফট করতে চাই। না আপা, সোহান রাগ করবে। ছোটবেলা থেকে ও কারো কিছু না পছন্দ করে না। ভালো থাকবেন। শেষ কথাটা বেলা রুমে ঢুকতেই শুনে নেয়, কিন্তু কিশোর বলতে পারলো না। আমার আম্মু বের হয়ে গেল। বেলাও তার একটু পরে পেছনে আসে, এসে দেখে আমার জিনিসপত্র সব গাড়িতে তুলছে। বেলা আমার আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আন্টি এগুলো গাড়িতে তুলছেন কেন? আমার ছেলেকে ডাকাতের হাত থেকে রক্ষা করতে। আন্টি প্লিজ আমার কথাগুলো শুনুন। তুমি এখন আসতে পারো, আমার কাজ আছে। আন্টি প্লিজ একবার সুযোগ দিন কথা বলার। তুমি আমাকে মাফ করো, যাতে তোমার ওই চেহারা আমার সামনে আসবে তো দূরের কথা, কল্পনাতেও যেন না ভাসে। আমার ছেলে ভালো বলে এখনো এখানে দাঁড়িয়ে আছো, নয়তো তোমাদের গোটা পরিবারকে আমি রাস্তায় নামাতাম। বেলা কথাগুলো শুনে চোখ দিয়ে অনবরত পানি চলে যায়, মুখ দিয়ে বলার কিছুই নেই। অতঃপর তার রুমের দরজা লাগিয়ে অঝরে কাঁদতে লাগলো। সেটা কি করলো তা নিজেকে বারবার জিজ্ঞেস করে। আমার আম্মু সব কিছু নিয়ে বাড়ি চলে যায়। আমার বাবা বোনও খুশি হয়। আমি যা শিখিয়ে দিয়েছি আমার আম্মু সব বলে। এবার আমার বাবা বলল, ছেলেটা যে কি পরিমাণে একরক্ষা হয়েছে, জানি না ও কার মতো হয়েছে। যা খুশি তা করে ছাড়বে। আমি আগামীকাল তার হোস্টেলে যাব। আমার আম্মু চিন্তায় পড়ে গেল। এখন সে কি বলবে, তাই তিনি বলে দিলেন, শুনলাম সোহানের কলেজ থেকে নাকি ভ্রমণে যাবে। তাহলে একটু পর ফোন করে আমাকে দিও, নয়তো আমার নাম্বার দেখলে ফোন তুলবে না। ওকে, এখন এগুলো নামিয়ে রাখতে বল, আমি খুব দুর্বল, একটু বিশ্রাম করব। আমার মা রুমে এসে আমাকে ফোন দিয়ে সব বলে দেয়। আমি প্রত্যুত্তরে বললাম, আম্মু ভালো করেছো। এক সপ্তাহের মধ্যে বাবা যেন না আসে। আশা করি শীঘ্রই খুব সুস্থ হয়ে উঠবো। আর বাবাকে ভুলেও কিছু বলতে দিও না, তাহলে সব প্ল্যান নষ্ট করে দিয়ে বেলার বাবাকে পথে নামাবো। আমি ওর জন্য ওর বাবা আমাকে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, আমি এদিকে সব সামলে নিব, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। সব কিছু ঠিকঠাক মতো আগাতে লাগলো। আমিও পুরোপুরি সুস্থ হয়ে উঠি। অনেকদিন পর আজ কলেজে যাই। সেখানে গিয়ে দেখি আদি বাবা সামনে দাঁড়িয়ে আছে। সোহান, এতদিন কোথায় ছিলি? কেন, ওই দিন তুমি আমাকে দেখোনি যে বেলার ভাই আমাকে কি করেছে? ভাই, আমি ক্যাম্পাসে ছিলাম না, এসে শুনি তোর সাথে এমনটা হয়েছে। থাকবে কিভাবে, জামাই নিয়ে সারাদিন ঘুরঘুর করলে? এখন কিন্তু একদম মার খাবি। একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। আমি কখনো ভাবতে পারিনি এমনটা হবে। আমি আগেই বলেছিলাম বেলার ভাই খুবই ভয়ঙ্কর, কিন্তু তুই উল্টো আমার কাছে নায়কের মতো ডায়লগ মারতি। আপু এগুলো কিছুই না। বেশি সাহস দেখাতে যাস না। শুনলাম তোর বেলা নাকি তাকে ফাঁসিয়েছে। বাদ দাও আপু। ওই তো বেলা এদিকে আসছে, আমি সরে যাই। আপু তুমি কোথাও যাবে না, আমার পাশে বসো। কি খাবে বলো, আমি অর্ডার দিচ্ছি। বেলা পিছন থেকে এসে বলল, সোহান কেমন আছো? কেউ যেমনটা চেয়েছিল ঠিক তেমনি। আমরা একটু একান্তে কথা বলতে পারি প্লিজ? আদিবা উঠে যেতে নিলে আমি হাত ধরে বলি, আপু কোথাও যাবে না, এখন বসো। যা বলার তার সামনেই বলুন, নয়তো বিদায় নিন। সোহান আমি নিরুপায়, আমার কিচ্ছু করার ছিল না। আমি জিদে চেয়ারটাকে এক কাছার মেরে ভেঙে ফেলি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বেলাকে উদ্দেশ্য করে বলি, তুই আমাকে একটু বোঝাতে আসবি না। তোর জন্য আমি এই শহরে এসেছি। আমার বাবা বোনকে দূরে রেখে এসেছি শুধু তোর জন্য। আর সেই বাবার সাথে আমার খুব বাজে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এখন আমি বাবা পর্যন্ত সম্বোধন করতে কথা বলতে পারি না। আর সেই তুই ভাইয়ের সামনে কিভাবে মিথ্যে বলি? তুই ভাবিস নেই সোহান ভাড়াটিয়া, তোদের বাড়ি তো আমার একটা বাড়ির মতো না, বাকিটা পরে জানবি। বেলা কান্না করে দৌড়ে রিক্সা নিয়ে বাসায় রওনা হয়। বাসায় এসে খুব কান্না করে। বেলা চলে যাওয়ার পর আদিবা বলে, ওর সাথে কথা বলবি না আর কখনো। আপু তুমি কি পাগল নাকি? তুমি এখন আমাকে চেনো না? আমি এর প্রতিশোধ না নিয়ে যাবো ভেবেছো? মানে তুমি কি করতে চাইছিস? পরিবেশ আগে ঠান্ডা হোক, তারপর ঠিক করে দেখতে পারবে। 2 দিন পর আরশি আমার কাছে এসে বলে, আমাকে কিছু কথা বলতে দিবা প্লিজ? ও পিয়ন মাস্টার নেই? আরশি মাথা নিচু করে রইল। তো বলেন, এখন আবার কি সাফাই গাইবেন? আমি কিছু কথা বলতে চাই। যদি আপনার চড়ুই বান্ধবীর সম্পর্কে হয়ে থাকে তাহলে আসতে পারেন। মানে
বললাম তো আপনার বান্ধবীর ব্যাপারে আমি কিচ্ছু শুনতে নারাজ। আর এটাও বলে দিন তার ভাইকে সাবধানে থাকতে। তার নাকি হাত অনেক বড় হয়েছে, বলে দিবেন একটা আমার জন্য বিসর্জন দিবে। আর সে আর কোনো কথা বলতে না পেরে বেলার কাছে চলে যায়, আর বেলাকে সব কিছু খুলে বলে। বেলা অস্থির হয়ে যায়। আমি যে তাকে বন্ধ করে আটকে রেখেছি, কোনো কিছু বলার সুযোগ দেই না। আমার ফোনে রাতে কল। জি আসলাম ভাই। কালও একটা ভবনে যাচ্ছে, আমাদের লক্ষ্য তখন আপনি সাথে থাকবেন কি? জি ভাই, নয়তো এই গুগিকে কেমনে বোঝাবো কে ওকে স্বীকার করছে। তবে ভাই বাবার কানে ভুলে যেন এসব না যায়। তা আপনি চিন্তা করবেন না, কিন্তু তো আপনাকে পাঠিয়ে দিব। ভাই এটা আমার বিষয়, আপনার কাজে ঠিক করে মনোযোগ দিন। জি ভাই। হঠাৎ বেলার ভাই সজীব শুনতে পায় তার পিছনে থাকা চলন্ত মোটরসাইকেলটা একটা গাড়ির সাথে সংঘর্ষ লেগেছে। তাড়াতাড়ি তাদের মোটরসাইকেল থামিয়ে দিয়ে তার বন্ধুদের ধরতে যায়। সজীব গিয়ে দেখে তার দুই বন্ধু দেহে রক্তাক্ত হয়ে পড়ে আছে। সজীবের পিছনে এসে কয়েকটা মোটরসাইকেল থামে। সজীব প্রথমে একটু গলা উঁচু করে কথা বলেই যে আসলাম আসে, তখন সজীবের মুখটা বন্ধ হয়ে যায়। আর এরই মধ্যে আমি বাইক নিয়ে সামনে যাই। কিরে তুই তুই সে না যে আমার বোনকে বিরক্ত করতি? ওই দিন তোকে মেরেই তো ফেলতে চেয়েছিলাম, কিন্তু দয়া হয়েছিল তোর চেহারা দেখে। আর এটাই ছিল তোর সবচেয়ে বড় ভুল। তোর দুই বন্ধু শেষ দেখলি, এখন বাকিটা দেখ। মানে? আসলাম ভাই ওকে সরিয়ে দিন, ওর সাথে বোঝাপড়া করে নেই। অতপর সজীব একটু ভয় পেয়ে ওঠে। ওকে সরিয়ে দিবে মানে? ও আমার গায়ে হাত তুলেছে, তাই ওদের ন্যায় তোকেও সরিয়ে দিই। আর পঙ্গু থাকার চাইতে মৃত্যু অনেক শ্রেয়, সেটা তোর কপালে আছে। আসলাম ভাই এই জানারকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। এবার সজীবকে ধরে দু তিনজন হাতটা ভেঙে দেয়। সজীব অসহায়ের মতো চিৎকার দিল, কিন্তু আশেপাশে কেউ কথা শোনার মতো নেই। আমি এবার সজীবকে মারার আদেশ করে দিই। ঠিক তখনই সজীব আমার পায়ে পড়ে। আমাকে ক্ষমা করে দাও, আমি নিজে বোনকে তোমার হাতে তুলে দেবো, প্লিজ আমাকে মারো না। আমি জানি তুই এখান থেকে বেঁচে ফিরতে পারলে আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র করবি, কারণ তোর বাবা ওসি, তার পাওয়ারে আমার উপর খাটাতে চাইবে। পকেট থেকে দুইটা কার্ড বের করে, তাহলে এগুলো ভালো করে পড়ে নে। সজীব এগুলো দেখে চোখ বড় বড় করে আছে। এবার তোর বাবার ক্ষমতার সাথে তুলনা করে দেখ, তোর আমাদের তুলনায় কিচ্ছু না। চেয়েছিলাম তোর বোনকে ভালোবেসে বিয়ে করব, এসব কিছু দেখে না, কিন্তু তোরা ভাই বোন কি করলি? আমার সাথে একটা গেম খেলো তোর বোন। ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনি চাইলে কালোই আমার বোনকে আপনার সাথে বিয়ে দেবো। অস্থির হোস নে, তোর শাস্তি তোকে পেতে হবে। আর তোর বোনকে কিভাবে কি করতে হয় তা আমি ভালো করে জানি। সজীব অসহায়ের মতো তাকিয়ে আছে, তাই আমি আবার বললাম, চিন্তা করিস না, তোকেও জানে মারবো না, আর তোর বোনকেও রেপ করবো না। কারণ তোর বোনের কাছে আমার পবিত্র ভালোবাসা ছিল। ওকে কেউ কিছু করলে তার হাত কেটে নেব। ওই দিনই তোকে আর তোর বাবাকে ইচ্ছে করলে চাকরি নামিয়ে পথে নামাতে পারতাম, কিন্তু তা করিনি। কেন জানিস? তোর বোনের জন্য। যাই হোক, বাসায় যা, আগে ভাঙ্গা হাতটাকে ট্রিটমেন্ট করে আয়। আর বাসায় কি বলবি তা তুই ভেবে নিস। আজ থেকে তোর মাস্তানি বন্ধ কর। ধরতে গেলে তোর বোনের জন্যই তোর জান ভিক্ষা দিলাম। আর তোর বোনকেও কিছু বলিস না, আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করিস না, কারণ তোকে দেখে রাখার দায়িত্ব আমার। এরপর সজীব কথা মতো আগে হসপিটালে যায়। সেখানে থেকে চিকিৎসা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়, আর ভাবে বাসায় কি বলবে। সজীব বাসায় ফিরতে তার বাবা মা ও বেলা দেখে হাতে ব্যান্ডেজ করা। তার বাবা ও মা জিজ্ঞেস করলে সজীব বলে, আমরা ওখানে যাওয়ার সময় একটা ট্রাক এসে দুইটা মোটরসাইকেলকে ধাক্কা মারে। আমি দূরে ছিটকে মাটিতে পড়ে যাই, আর ওদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে সাথে তাদের মৃত্যু হয়। বেলার মা শুনে চিৎকার করে ওঠে। বেলার মুখে কোনো কথাই নেই, দাঁড়িয়ে তার ভাই বাবা মার কথা শুনছে। সজীব সম্পূর্ণ ঘটনা আড়াল করে দিল। পরের দিন বেলা কলেজে ঢুকে তার বান্ধবীদের সাথে নিয়ে ক্যান্টিনে যায়। সামান্য একটা ক্যান্টিনে তাকাতেই দেখে আমি আর হিমু সাথে বসে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। বেলার সহ্য করতে না পেরে আমার পাশে গিয়ে দাঁড়ায়। আমি তা কোনো নজরে আনি না। আমি হিমুকে বললাম, তোর আম্মুকে জিজ্ঞেস করিস তো আমাকে জামাই বানাবে কিনা। আচ্ছা, তোর মাথায় কি সমস্যা আছে? মাঝে মাঝে আমাকে এই কথাটা বলিস। দোস্ত, তুই কি কিছুই বুঝতে পারিস না? শালা, তোকে কত মেয়ে ক্লাসে প্রপোজ করে, ওদের থেকে একটা ছুটিয়ে নে না। কিন্তু আমার স্বপ্নে তো তুই আসিস। দোস্ত, তোর আম্মুকে বলিস আমাকে জামাই বানাবে কিনা। তুই থাক, আমি আসি। ওই তুই কই যাস? আমিও তার পিছনে ছুটে যাব এমন সময় বেলা দাঁড়িয়েছে। আমি ওর মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে চলতে লাগলাম। হিমু বলে ওঠে, সোহান, একটু কথা বলবো প্লিজ। আমার এত সময় নেই, জীবনে যা হারিয়েছি সেমন আর কিছু হারাতে চাই না। আমি ক্লাসে চলে গেলাম। বেলা অসহায়ের মতো ওখানে দাঁড়িয়ে দুফোঁটা পানি ঝরিয়ে পড়ে। আর সে বেলাকে বলে, বেলা চল বোন, সোহান নয়তো তোকে ঘৃণা করে, তোর সাথে কথা বলবে না। তোর সাথে কথা বলবে তো দূরের কথা, একটা বারের জন্য তোর চেহারা দিকে তাকায় না।
আমি এত তাড়াতাড়ি হারবো না। সোহানকে আমি আবারও ফিরিয়ে আনবো। কিন্তু ও তো তোর প্রতি ঘৃণা ছাড়া কিছুই নেই। আরও সে ভালো লাগছে না, চল ক্লাসে যাব। গতকাল রাতে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলেছে, আর ওর বন্ধুরা 3 জন নিহত হয়েছে। কি বলিস? মানে যারা সোহানকে মারছে? জানোয়ারগুলো যদি আরও আগে এই নিহত হতো তাহলে আজ আর এইভাবে সোহানকে হারাতে হতো না। আমি ক্লাসে ঢুকলে ম্যাম জিজ্ঞেস করে, কি খবর মজনু? লাইলা নাকি খুব অপমান করলো? ম্যাম প্লিজ আজ আর মজা নিয়েন না, খুব মন খারাপ। তুমি আমাকে জ্ঞানদান করছো? ম্যাম আপনি বের হও ক্লাস থেকে। আজ থেকে তুমি আমার ক্লাস আসবে না। ম্যাম যেতে বলছি তোমাকে, আর কখনো আমার সামনে আসবে না। মনে রাখবে, ভালো ছাত্র হলেই হয় না, ভালো আচরণ থাকতে হয়। ওকে ম্যাম, ভালো থাকবেন। আরেকটা অনুরোধ যদি রাখতেন প্লিজ ম্যাম, আর কখন আপনাকে বিরক্ত করবো না, শুধু একটু কথা বলতে অনুমতি দিন। ওকে যা বলার তাড়াতাড়ি বলো। 1 মিনিট। আমি সবার সামনে দাঁড়িয়ে, বন্ধুরা তোমাদের সাথে অনেক মজা দুষ্টুমি করেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকো আমাকে মন থেকে ক্ষমা করে দিও। হিমু ভালো থাকিস বোন, তোর সাথে অনেক মজা করেছি, তোকে যা বলেছি সব মজা করে বলতাম, ম্যাম আমাকে ক্ষমা করে দিবেন। ম্যাম অবাক হয়ে তাকিয়ে আমার কথা শুনে আমি এবার ক্লাস থেকে বেরোতে ম্যাম বলে, সোহান দাঁড়াও। সোহান, আমি তোমাকে ডাকছি। সোহান। আমি এর পিছনে ফিরে তাকালাম না, বাম হাত দিয়ে চোখের পানি মুছে সোজা অফিসে চলে যাই। সেখান থেকে কাগজপত্র তুলে বাইরের দিকে বের হতেই বেলা আমার সামনে এসে বলে, সোহান আমি আর পারছি না, আমার ভেতরে জমে থাকা কথাগুলো আজ তোমাকে শুনতেই হবে। আমি শুনতে বাধ্য নেই, আমার পথ ছাড়তে বলছি। আমি ছাড়বো না, আমার কথা না শুনে তুমি কোথাও 1 পা আগাবে না। প্লিজ আপনি সরে যান, আমি কি বলতে কি বলে ফেলবো, আপনি এত কষ্ট পাবেন। সোহান তোমার কি হয়েছে? চোখের কোণে এরকম পানি কেন? আপনি প্লিজ পথ ছাড়ুন। না, ছাড়বো না, আমার ভালোবাসা আমি ফিরিয়ে নেব। ঠাস ঠাস করে আমি বেলার গালে 2টা বসিয়ে দিলাম। ওই তোর সমস্যা কি? আমার পথ ছাড়। তোর ভাইকে দিয়ে আমাকে মার খেয়ে তোর ইচ্ছে মেটেনি নাকি? বেলা আমার সামনে অসহায়ের মতো তাকিয়ে আছে, এরপর বলল, বিশ্বাস করো সোহান। একদম ন্যাকামি করবে না, আমি জানি তুই এখন কি বলতে চাস, তোকে খুব ভালোবাসতাম, তোর জন্য আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, আর সেই তুই আমাকে এভাবে হাজারো মানুষের সামনে তোর ভাইকে দিয়ে মেরেছিস। বেলা কান্না করে যাচ্ছে, আর ঠিক তখন পাশ থেকে আসে বলে, তুমি আসলে ব্যাপারটা। একদম চুপ, অন্যের হয়ে নিজে সাফা খেতে আসবে না। আমি এবার হাঁটা শুরু করলে বেলা ছোট পিচ্চিদের মতো কান্না করে বলে, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কথাটা শুনে আমি বেলার দিকে ছুটে গেলাম এবং শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হে আমার অন্ধরাতের পূর্ণচাঁদ, তোমার আলোতে আমি হারিয়েছিলাম উজ্জ্বল, তোমার ভালোবাসাতে পেয়ে থাকতে চেয়েছিলাম কাঙ্গালের ন্যায়, তোমার মুখের হাসিতে আমার বুকের সাগরে ঢেউ জাগে, তোমার অভিমানে আমার শরীর শোকাহত হয়ে পড়ে, তোমার চোখে চলে আমার হৃদয়ে ঝড় বয়ে আনে। ভালোবাসি, খুবই ভালোবাসি, খুব 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 ভালোবাসি, যার চিঠিফোঁটা এখন আর সোহানের বুকে নেই বেলার জন্য। হঠাৎ আমি বেলাকে ছেড়ে দেই, আর আমার গন্তব্যে আমি ছুটে চলি। আমি বেলার বুকে হয়তো পাথর দিয়ে আঘাত হানলাম। বেলা চিৎকার করে কান্না করে যায়, সোহান সোহান করে, কিন্তু আমি একবারের জন্য পিছনে ফিরে তাকাই না। বেলা ওইভাবে কান্না করে যাচ্ছে, ঠিক তেমনি আমার বুকে চাপা কষ্ট দিয়ে পানি ঝরে যায়। নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা অন্যভাবে মনকে বুঝিয়ে চলছি। ক্লাস শেষ হলে ম্যাম বের হলে হিমু তার আম্মুকে ডেকে বলে, আম্মু একটু দাঁড়াও। বলো। সোহানের সাথে এমনটা আজ না করলেও পারতে। তা তোমার থেকে আমাকে শিখতে হবে। বেশি কথা না বলে নিজের কাজ করো। সোহানও তো কলেজ থেকে লিভ নিছে। হোয়াট? যা শুনছো তাই। ও খুব মানসিকভাবে চাপে ছিল, আর তুমি ওর সাথে মজা নিচ্ছিলে। ম্যাম কিছুটা অবাক হয়ে গেল। সে আর হিমুর সাথে কথা না বলে অফিসে যোগাযোগ করে শুনতে পেল সত্যি আমি কলেজ থেকে লিভ নিয়েছি। ম্যাম কিছুটা মন খারাপ করে, আসলে সে ভাবতে পারেনি আমি সত্যি সত্যি কলেজ থেকে চলে গেছি। হিমু তার আম্মুর কাছে বাসায় শুনতে পায় সত্যি আমি চলে গেছি। হিমু রাতে আমার ফোনে কল দেয়, কিন্তু ফোন সুইচ অফ করা, তাই মেসেঞ্জারে মেসেজ দেয়, কিন্তু আমি মেসেজ সেন্ড করি না। বেলা বাসায় গিয়ে অঝরে কান্না করতে থাকে। তার ভাই প্রশ্ন করলে কিছু বলে না, রুমে বালিশের উপর শুয়ে কান্না করে যায়। বেলার মা রাতে খাবারের জন্য বেলাকে ডাকে, কিন্তু বেলা খেতে চায় না। রাতে ওর বাবা শুনতে পায় বেলা তার মা ও ভাইয়ের সাথে কথা বলে না। বেলার বাবা দরজা টোকা দেয়, কিন্তু বেলা দরজা খুলে না। কিছুটা সময় পরে বেলা দরজা খুলে দেয়। এবার ওর বাবা, মা তোমার কি হয়েছে?
কিছু হয়নি বাবা, তুমি কখন আসলে? এ তো মা, তুমি তোমার আম্মু আর ভাইয়ের কারো কথা শোনো না? বাবা আমি কি করছি? তুমি তাদের কথা জবাব দিচ্ছ না কেন? বাবা আমার ভালো লাগছে না, আমি রাতে খাবো না। বাবা কি হয়েছে তা তো বলবা। তেমন কিছু নয় বাবা, আমি ঠিক আছি, তোমরা যাও। এরপর বেলা রুমে চলে যায়। আর তারা মেয়েকে কিছু জিজ্ঞেস করলো না। বেলা ছোটবেলা থেকেই বদ মেজাজি, কাউকে নিজের কথার উপর কথা বলতে দেয় না। পরের দিন বেলা সবার আগে কলেজের গেটে দাঁড়িয়ে থাকে। একে একে সবাই কলেজে চলে আসে, কিন্তু আমার দেখা পায় না। এরপর হঠাৎ হিমুর কথা মনে হতেই বেলা হিমুর কাছে চলে যায়। এরপর সে হিমুর কাছে যা শুনলো তাতে তার বুকে পানি নেই। হিমু ওকে এক এক করে সব বলে দেয়। বেলার এটা শুনে মাটিতে পড়ে যায়। হিমু তাড়াতাড়ি করে বেলাকে তুলে নেয়। বেলা পাগলের মতো আচরণ করতে থাকে, কোনোভাবে কেউ বেলাকে থামাতে পারে না। আর সে বেলার বাড়িতে ফোন করে। বেলার আম্মু সজীবকে এগুলো বললে সজীব তাড়াতাড়ি করে বেলাকে বাড়িতে আনতে কলেজে যায়। শত চেষ্টা করেও বেলার ভাই তাকে বাড়িতে নিতে পারছে না। কলেজে এক প্রকার ভিড় জমে যায়। সজীবের হাতে এখনো ব্যান্ডেজ, তাই বেলাকে ধরার মতো পরিস্থিতি নেই। আর কিছু না ভেবে তার বাবাকে আসতে বলে। বেলার বাবা তার মেয়ের কথা শুনে দ্রুত চলে আসে। অতবার তিনি বেলাকে দেখে এলোমেলো চুল নিয়ে বসে আছে, কেউ তাকে স্পর্শ করতে পারছে না, উদ্ভব আচরণ করে। বেলার বাবা কাছে আসতেই বেলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। মা, তোমার কি হয়েছে বল বাবাকে। বাবা আমি বাসায় যাব। আচ্ছা চল। অতবার ওরা বাসায় চলে যায়। বেলা গাড়ি থেকে নেমে সোজা তার রুমে চলে যায়। কারোর সাথে কোনো ধরনের কথা না বলে বেলার আম্মু ও রুমে আসতে চাইলে বেলা তার মায়ের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বেলার আম্মু আর কোনো ডাক দিল না। বেলার আম্মু তার বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি এখনো জানি না। বেলা রুমে। তোমার মেয়ে তোমার মতোই বদমেজাজি হয়েছে, এবার তাকে সামলাও। আমাকে একটু দাম দেয় না তোমার মেয়ে। চুপ থাকো, ওদিকে তোমার মেয়ে আমার মান সম্মান শেষ করছে, আর তুমি শুরু করলে। বাসার মানুষকে নিমন্ত্রণ করতে পারে না, সে আবার থানা সামলায়। চুপ থাকবে তুমি? মা হয়ে মেয়ের একটা কথা বের করতে পারে না, সে আবার মা হয়েছে। বেলার বাবা এবার গিয়ে বেলার রুমে নক করে। একটু পরে দরজা খুলে দেয়। বেলার বাবা রুমে ঢুকে দেখে বেলা কান্না করে পুরো চেহারা লাল করে আছে। আমার কলিজার টুকরার মেয়ে, তোমার কি হয়েছে? এখন তো বাবাকে একান্ত বল। বেলা চুলগুলো সরিয়ে ওর চোখের জল মুছে দিয়ে বেলা কান্না করে বলে, বাবা আমি সোহানকে খুব ভালোবাসি। ও তাই বলে কি কাঁদতে হয় নাকি? আর এটা তুমি আগে কেন বলনি? তার আগে তোমার ছেলে সব নষ্ট করে দিয়েছে। তুমি আমাকে আগে বলতে। কিছুদিনের মধ্যেই বলতাম, কিন্তু তোমার ছেলের জন্য ওকে হারিয়ে ফেলেছি। বাবা প্লিজ ওকে তুমি এনে দাও, নয়তো কখনো ভালো হবে না। আর তোমার ছেলে এর জন্য দায়ী। বেলার বাবা সজীব সজীব বলে চিৎকার করে ডাক দেয়। সজীব তাড়াতাড়ি এসে, জি বাবা বলো। বেলা যা বলছে তা কি সত্যি? জি বাবা। কি বলেছে? তুমি কাকে মারছো? ওই ছেলেটা বেলাকে ডিস্টার্ব করতো, তা শুনে আমি ওকে উপযুক্ত শাস্তি দিয়েছি। তুমি আমার থেকে এত বেশি বুঝতে গেলে কেন? আর তোমাকে এই সাহস কে দিয়েছে? বাবা কথা বলো না, আমি তোমাকে বোনের নিরাপত্তার কথা বলছি। তবে এমন কিছু বলেনি যে তুমি তার থেকে ভালো করে না শুনেই প্রতিবাদ করবে। তুমি এখন আসতে পারো, আমি আমার মেয়ের সাথে একান্ত কথা বলতে চাই। সজীব চলে গেলে ওর বাবা বেলাকে উদ্দেশ্য করে, মা আমি ওকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ওর নাম ঠিকানা কিছু জানো? বাবা ও আমাদের এখানে ভাড়া থাকতো। মানে? বাবা আমি সোহানদের কথা বলছি। আমরা কলেজে পড়াশোনা করতাম, আমরা একই কলেজে পড়াশোনা করতাম। আসলে বাবা সোহানরা অনেক বড় লোক, ওর জন্য ওর মা এখানে চলে আসে, আর ও আসে আমার জন্য। মানে? বাবা ও আমাকে ইন্টারে পড়াকালীন সময় থেকে অনুসরণ করে, আর আমার কাছাকাছি থাকবে বলে ও আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আমি ভাইয়ার ভয়ে মিথ্যা বলি। এরপর বেলা তখনকার ঘটনা খুলে বলে, তুমি কাল থেকে ভালো মতন কলেজে যাও। আমি কথা দিলাম যেভাবে হোক ওকে তোমার কাছে ফিরিয়ে দিব। তোমার কান্নামাখা মুখ তো কালো মুখ দেখলেই আমার বুকে ব্যথা হয়। একটা হাসি দাও মা। এদিকে আমি নিজ বাড়িতে ফিরে যাই, বাবার কাছে ক্ষমা চাই এবং আমার আম্মুকে যা যা হয়েছে সব খুলে বলি। কিন্তু আমার বাবার কাছে কিছুই বলি না। রাতে আমি জেগে উঠি, বড্ড ভীষণ বেলাকে মিস করি। সেভাবে যাকে আমি এতটা ঘৃণা করি, তারপরও আমি কিভাবে এত মিস করি। আমি যেন বেলাকে শত চেষ্টাও বলতে পারি না। বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে রাতের আকাশ দেখি আর বলি, হে চাঁদ, তুমি আমার বেলার তুলনায় খুবই নিষ্প্রভ।
তুমি জ্বলো সূর্যের আলোয়, আর আমার বেলা জ্বলতো আমার ভালোবাসাতে। জানি না কেন হারিয়ে গেলে তুমি বেলা, এ মনের পাজরে আঁকে শুধু তোমার এই করুণ হেলা। তোমার আমার রক্ত চোখা চাহনিতে তোমায় দেখেছি অসহায়, কেন তুমি এভাবে দাঁড়িয়ে ঠেলে দিলে সমুদ্রে? তোমার চোখগুলো আজই মনে দেখে, হয়তো তুমি ছিলে না এই লিপিতে, তাই তুমি এমনটা করে গেলে। আমার এই নির্জন রজনীতে তোমার ওই গাল কি আগের মতো ভাস করে? আমাদের এই বিচ্ছেদ তোমার নাকি কি গাম জ্বরে? আমি জানি না আর কখনো হবে কিনা আমাদের এই দ্বিধার। যদি তোমাকে পাই জানিব আমি তোমার গলি ধাঁধা বলি। আমার চোখ দিয়ে অজস্র পানি ঝরে যায়, চোখে আমার ঘুম নেই এখানে আসার পর। কোনো কিছুই তো কমতি ছিল না, শুধু চেয়েছিলাম বেলাকে। এভাবে বেলাকে ভেবে রাত পার করে দেই, কিন্তু সেই নিষ্ঠুর দিনের কথা কিছুতেই বলতে পারি না। আর সেটা চোখে ভাসিয়ে বেলাকে ঘৃণার মনোভাব নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 10টার দিকে জেগে উঠি। সকালে খাবার খেয়ে বাইরে বেরিয়ে যাই। আমার আম্মু আমাকে কষ্ট থেকে কাটিয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করে যায়। এভাবে আমার দিন চলছে। বেলা কলেজে সারাক্ষণ মনমরা হয়ে থাকে, তার সব মনোযোগ যেন আমি। কিছুদিন পর রাতে আমি শুনতে পেলাম আমার বাবা কোথায় যেন যাবেন কাল, তাই তার পরিবার সহ সবাইকে যেতে হবে। আমি যেতে চাইলাম না, কিন্তু আমার বাবার আদেশ, তার সাথে যেতে হবে। পরের দিন আমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার বাবার সাথে যেতে হলো। গাড়ি যে পথে যাচ্ছে তা দেখে আমার কিছুটা কৌতূহল হলো। আসলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, তাই ঘরবন্দি হয়ে থাকাই আমার ভালো লাগে। আমি এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আমরা কোথায় যাচ্ছি? অপেক্ষা করো। গাড়ি যেদিকে যাচ্ছে আমার কৌতূহল ততই বেড়ে চলছে। আমার ভাবনা, আসলে বাবা যাচ্ছে কোথায়? এমন তো নয় আম্মু সব বলে দিয়েছে। আমি আমার আম্মুর দিকে তাকাই, কিন্তু আমার আম্মু মাথা নাড়ে। আসলে আমি আমার মাকে বোঝাতে চাইছি তিনি কি কিছু বলেছেন, আর তিনি এ বিষয়ে অপরাগ, তাই মাথা নাড়ান। আমি দেখলাম আমাদের কলেজের সামনে বড় করে গেট সাজিয়েছে, পুরো রাস্তা রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে। গাড়ি একটু পর আমার কলেজের ভিতরে মন নেয়। আমার মনে হচ্ছে যদি আজ বেলা দেখে তাহলে কি না আবার করে। কলেজ ভর্তি শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের গাড়ি থেকে একে একে সবাই নামে, কিন্তু আমি ভিতরে বসে আছি। যে আমার বাবা মা বোন স্টেজ উঠবে, বাবা দেখে আমি ওখানে নেই, তাই আমার বোনকে বলে যে আমি কোথায়। আমার বোন গাড়ির ভিতরে তাকিয়ে দেখে আমি ভিতরে বসে আছি। কি রে সুহান, তুই বসে আছিস কেন? তুই যা। চল, বাবা তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এখানে বসে আছিস? আমার বোন আমাকে গাড়ি থেকে হাত ধরে বের করে নিয়ে যাচ্ছে। পেছন থেকে বেলা আমার বোনের হাত ছাড়িয়ে বলে, ওই ডানি, তুমি সোহানের হাতে স্পর্শ করেছো কেন? এরপর বেলা আমাকে জড়িয়ে ধরে। আমার বোন অবাক হয়ে তাকিয়ে থাকে। ওই, তুমি সুহানকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? পুলিশ পুলিশ, এই মেয়ে বাজে, মেয়েটাকে উচিত শিক্ষা দিন। মহিলা পুলিশ বেলাকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমি বললাম, আপনার ওখানে যান। আপু তুই পরে গিয়ে বাবা মার সাথে বস, পরে তোকে সব খুলে বলবো। আম্মুকে বলবি আর একটু পর আসছে। মানে কি এসবের? তোমাকে আমি যেতে বলছি, পরে সব বুঝে বলবো। এরপর আমার বোন বাবা মার কাছে গিয়ে বসে। আমি বেলাকে ছাড়িয়ে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যাই। বেলা মাথা নিচু করে আছে। মাথা তুলো বেলা। বেলা আস্তে করে মাথা তুলতেই আমি সারা শরীরে জোর দিয়ে বেলার গালে চর বসিয়ে দিই। এবার আমি বললাম, তোর সমস্যাটা কি? তুই দেখেছিস আমার সাথে দেশের একজন বিজনেস ম্যাগনেট লোক, তার স্ত্রী, সেখানে তুই কিভাবে আমাকে স্পর্শ করতে গেলি? আর ওই মেয়ে হলো আমার বোন। তোর মোটে ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। ওই মেয়ের সামান্য যোগ্যতাও তোর নেই। কারণ কি জানিস? ওর বাবা দেশের টপ লেভেলের বিজনেসম্যান, টাচ কোম্পানির মালিক। আর ওর চাচাকে তা জানিস, যার আন্ডারে তোর বাবা চলে, মানে এসপি। একটা কথা শুনবি, ওপরের দিকে মাথা তোল। আমি মাথা তুললে তুমি আমার দিকে তাকাতে পারবে না, এইভাবেই বলো, শুনছি। তোর ভাইয়ের হাত পা ভেঙেছে কিভাবে তা কি তুই জানিস? ভাইয়া বলেছে অ্যাক্সিডেন্ট। ওটা আমি দাঁড়িয়ে থেকে ভেঙেছি। বেলা চমকে ওঠে, কিন্তু মাথা উঁচু করে তাকাতে পারছে না। তাহলে এখনো কেন আমাকে অবহেলা করছো? কারণ এটা তোর প্রাপ্য বেলা। আর কত কষ্ট দিতে চাও সোহান? এই যন্ত্রণায় না রেখে আমাকে মেরে ফেলো, যেমনটা আমার ভাইকে করেছিলে। সেটা পারলে আরো অনেক আগেই করতাম। আমি কি কখনো নিজের ভুলের জন্য ক্ষমা পাবো না? হয়তো না। বেলা আবার মুখ তুলে তাকাতে আমি কেঁপে উঠি, আর সহ্য করতে না পারে বললাম, আমার সুখ দুঃখ আনন্দ বেদনা মায়ের সাগরিকা, আমি তোমাকে রাজধানীর মতো আগলে রাখতে চেয়েছিলাম। কখনো ভাবিনি তোমাকে একটু জোরে স্পর্শ করব। আর সে আমি তোমার মধুর মতো নমনীয়, পানির মতো স্বচ্ছ, ফুলের মতো পবিত্র, পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমি রক্তে জমাট করে ফেলেছি। তুমি আমাকে মেরে ফেললেও আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারবো না। এই হৃদয়ে দিতে চেয়েছিলাম,
আমি তোমার চিরতরে। পৃথিবীর সকল সুখ এনে দিতে চেয়েছিলাম আমি তোমার পদতলে। তোমাতে আমি হারিয়েছি বিশ্বাস। আজ আমি রাতে নিতে পারি না নিঃশ্বাস। তোমার ওই হরিণী চোখ আমাকে ডাকে, কিন্তু মন তোমায় ঠেলে দেয় দূরে। আমাকে ভুলে যাও বেলা, আমি এটা আর জোড়া লাগাতে চাই না। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? এই ভুবনে প্রতিটা মানুষ এক একজন অভিনেতা, কেউ দেয়ালের আড়ালে, কেউ সম্মুখে। আমাকে তুমি কোন পাশের অভিনেতা ভাবো? তা আমার থেকে তুমিই ভালো জানো। আমাকে তুমি এতটা ঘৃণা করো? ঘৃণা কেন করব? কাচের ফুলদানিটা ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। চাইলে সেটাকে ভালো আঠা দিয়ে জোড়া লাগানো যায়। জোড়া লাগানো গেলেও সেটা বেশি দিন থাকবে না, আর আগের মতো দেখতে হবে না। আঠা যদি আরো বেশি শক্তিশালী হয় তাহলে মজবুতও আরো বেশি হবে, আর দেখতেও আগের মতো বেশি সুন্দর লাগবে। বেলা, আমি আর সময় নষ্ট করতে চাই না। বাবা আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এটা আমাদের শেষ দেখা। ভালো থেকো, আর আমার চেতে আর ভালো কাউকে বেছে নিও। আমি হাঁটা শুরু করি, আর বেলা চিৎকার দিয়ে বলে, এই জীবনের প্রথম হয়ে এসেছিলে তুমি, তাই তোমায় না পেলে এই হৃদয় আর কারো কথা শুনবে না, আর স্পর্শও পেতে দিব না। আমি মরণ অবধি অপেক্ষা করে যাব। আমি রুম থেকে বেরিয়ে আমার বাবা মার কাছে চলে যাই। এরপর গিয়ে আমার আম্মুর সাথে বসি। অনেক শিক্ষার্থী, টিচার সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম মানে হিমুর আম্মু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখগুলো আকাশের দিকে তাকালে আগুনের মতো জ্বলে ওঠে। আমি আমার আম্মুর সাথে বেলার কথা বলি। আমার বাবাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়। তিনি তখন বক্তৃতা দেন। ম্যাম এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার দিকে একবারের জন্য তাকাইনি। হয়তো এতে ম্যাম অসুস্থ অনুভব করতে পারে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমি নিচে নেমে আসতেই আমার সকল বন্ধুরা আমার সাথে সাক্ষাৎ করে। আমার জন্য সবাই গাড়িতে অপেক্ষা করে। যে আমি সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠবো, তখন যেন পিছন থেকে কেউ সোহান বলে ডাক দেয়। আমি পিছনে তাকাতে দেখি একজন অজস্র কান্না করে যাচ্ছে, আরেকজনের চোখে পানি, কিন্তু মুখে খুশির ছাপ। ঠিকই ধরেছেন, বেলা অজস্র কান্না করে যাচ্ছে, আর হিমু মুখে অভিমানী হাসি নিয়ে চোখে পানি ভাসছে। আমি হিমুকে দেখে জড়িয়ে ধরে আবেগে, হিমু কেমন আছিস? এভাবে আমাদের ছেড়ে চলে গেলি, একবার বলেও যেতে পারলি না? আমার কথা নতবাদ, বেলাকে কি মোটেও মনে পড়ে না? আমাকে আমার আম্মুর ডাকা শুরু করে। তাই বেলার কাছে গিয়ে ওর চোখ দুটো বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলি, তোমার হাসিতেই ভুবন কম্পন দিয়ে ওঠে, তোমার পথচরণে মাটি ফুল ওঠে, তোমার হাতে ছোঁয়ায় জরা পুষ্প সতেজ হয়ে ওঠে, তোমার সৌন্দর্যে গোলাপও ঈর্ষান্বিত হয়ে ওঠে, তোমার অভিমানী নীল আকাশ কালো মেঘে ঢেকে যায়। ভালো থেকো, নিজের শরীরে যত্ন নিও। আমি আসি। বেঁচে থাকলে তোমার মুখ এরকম বিষণ্ণ মুখের পরিবর্তে হাসি মুখ দেখব। পাশে দাঁড়ানো থাকবে কোন এক রাজকুমার। অতপর আমি গাড়িতে উঠে বলি, হিমু রাতে কল দেব, বাবা মা অপেক্ষা করছে। বেলা চিৎকার দিয়ে বলে, সোহান প্লিজ আমাকে নিয়ে যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি জানি তুমি আমাকে একদিন ফিরিয়ে নিবে। আমি দরকার হয় নিজের ভুলের শাস্তি হিসাবে তোমার জন্য এই জীবন উৎসর্গ করব। গাড়ি চলতে শুরু করে। আমার মা স্পষ্ট কথাগুলো শুনতে পায়। আমার বাবা জিজ্ঞেস করলো, মেয়েটা তোমার নাম ধরে ডাকছিল কেন সোহান? বাবা, ও আমার সাথে একই কলেজে পড়তো। মেয়েটাকে গ্লাসে দেখলাম, খুবই সুন্দর, কিন্তু তোমাকে মনে হচ্ছিল ও কিছু তোমাকে বলছে, আর তুমি ওকে ইগনোর করতে চাচ্ছ। ওর চোখ জল গড়িয়ে পড়ছিল। আমি আমার মায়ের দিকে তাকিয়ে থাকি। তা তোমার এত কিছুতে নজর যায় কেন? ছেলে বড় হয়েছে, কারোর সাথে একটু কথা বলতেই পারে। আর সবচেয়ে বড় কথা হলো ও এখনও পড়াশোনা করতো। ও আচ্ছা, এই ঘটনা। তা আমার ছেলেকেও আমাকে আগে জানাওনি? আগে জানলে আমি কখনো এখানে আসতাম না। এই জন্যই তো আমার ছেলেকে সবাই ঘিরে ধরছে। তাই আমাকে কেউ ভালো নজর না দিয়ে ছেলের দিকে। আম্মু, আমি কিন্তু এখানে নেমে যেদিকে ইচ্ছে চলে যাব। বাবাকে চুপ করতে বলো। ওই তুমি থামো, আমার ছেলের সাথে আমি আছি, আর আমার ছেলে কেমন তা আমি ভালো করে জানি। এরপর সবাই চুপ করে গাড়িতে বসে পড়ে। প্রায় 2 ঘন্টা পর আমরা বাড়িতে ফিরি, আর বেলা বাসায় এসে কান্নাকাটি শুরু করে। তার বাবা রুমে এসে দেখে মেয়েটার মুখে তাকানোই যাচ্ছে না, আর সে সহ্য করতে না পেরে বেলাকে বলে, মা, তুমি সুবনের বাসা ঠিকানা জানতে পারছো কি? বাবা, সোহানের বাবা টিএএস কোম্পানির মালিক। কথাটা শুনে বেলার বাবা কিছুটা থমকে যায়, আর তার এই বুঝতে বাকি হলো না যে আমি এসপি স্যারের ভাইপো। সে কীভাবে তার মেয়ের কথা তাদেরকে বলবে। তিনি গভীর চিন্তায় পড়ে যান। রাতে আমি আমার আম্মুকে সব জানিয়ে দিই, কিন্তু আমার মা সোহানকে সায় দেয়। সে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলে না। আমি 11টার দিকে হিমু নম্বরে কল দিই। ফোন রিসিভ করলে, কিরে শাকসুনি, কেমন আছিস?
তোর সাথে ভাবছিলাম কথা বলবো না আর দেখাও করবো না, কিন্তু কেমন যেন তোকে খুব মিস করতাম। তোর দুষ্টুমিগুলো মাঝে মাঝে মিস করি খুব। ক্লাসে একটাও কোনো মজা করে না, সবগুলো এক একটা রোবট হয়ে থাকে। আম্মু তোকে খুব মিস করে রে। আজ তোর দিকে কয়েকবার তাকিয়েছিল, কিন্তু তুই তার দিকে তাকাসনি। তাকে আমার সালাম জানাস। সোহান, বেলাকে প্লিজ আর কষ্ট দিস না। প্রতিটা দিন আমাকে এসে জিজ্ঞেস করে তোর সাথে কথা হয়েছে কিনা, খুব কান্নাকাটি করে আমার সাথে এসে। দেখ, আমি যতটা না কষ্ট পেয়েছি, আম্মু তার থেকে বেশি কষ্ট পেয়েছে। দোস্ত, বেলা তোকে সত্যিই খুব ভালোবাসে। ওর ভাইকে ভয় পাওয়ার কারণে সেদিন তোকে ভালোবাসার কথা বলতে পারেনি। হিমু ঘুম পাচ্ছে, অন্য সময় কথা বলবো। অতপর আমি লাইন কেটে ঘুমিয়ে পড়ি। বেলা বাসায় কারোর সাথে কোনো ধরনের কথা বলে না। বেলার বাবা রাতে তার রুমে গিয়ে দেখে মেয়েটা এলোমেলোভাবে পড়ে আছে। তিনি বেলার মাথায় হাত দিয়ে বেলা তাকিয়ে দেখে তার বাবা। মা, এরকম নিজেকে কষ্ট দিলে হবে? বাবা, তুমি আমাকে প্লিজ সোহানকে এনে দাও, হয়তো তোমার বেলার আস্তে আস্তে মৃত্যু হয়ে যাবে। এটা তুই বলতে পারলি? আমরা কি তোর কেউ নই? বাবা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি সোহানকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমার দম ঠেসে আসে। মা, আমি কাল সুবানের বাবা মার সাথে কথা বলবো। যেভাবে হোক আমি ভুলের জন্য ক্ষমা চাইবো আর তোমার জন্য প্রস্তাব করব। এরপর তার বাবা বের হয়ে যায়। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। বেলার শেষ কথাগুলো আর ওর চেহারা খুবই মনে পড়ে। আমার হৃদয়ে এখনো বেলা সব কিছু লেগে আছে। সকালে আমি আমার আম্মুর রুমে যাই। দরজায় টোকা দিয়ে, আম্মু ভিতরে আসবো? হ্যাঁ, এসো বাবা। আমি ভিতরে গিয়ে দেখি বোনও সেখানে। সোহান, তোমাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? আপু একটু বাইরে যাও, আম্মুর সাথে কথা বলতেছে। আম্মু, আমি বের হই তাহলে? বোনের সামনেই বলতে পারো, সমস্যা কি সোহান? আম্মু, তোমার এই ডাইনি মেয়ে বাবার কাছে আমার নামে নালিশ করবে। ওই, তুই যাস না কেন? সর্বন রাগ দেখিয়ে বের হয়ে যায়। তারপর বেলাকে নিয়ে আমি আমার মায়ের সাথে কথা বলি। হঠাৎ বাড়ির দারোয়ান দরজার বাইরে থেকে বলল, ম্যাম, ওসি কামরুল সাহেব আপনার সাথে দেখা করতে এসেছিল। তাকে ভিতরে বসতে বলুন, আমি আসছি। আমি আমার মায়ের দিকে তাকিয়ে আছি। আম্মু, কি ব্যাপার? বেলার বাবা এখানে? দেখি তিনি কি বলতে চান। ওকে যাও, আমি আসবো সাথে। না, তুমি বাহিরে দাঁড়িয়ে থাকবে। তোমাকে ডাক দিলে যা বলার তুমি বলবে। এরপর আমার আম্মু বেলার বাবার কাছে যায়। কি খবর ওসি সাহেব? এই তো ভালো আছি। আপনি আমাদেরকে ছেড়ে চলে আসলেন কেন? ওসি সাহেব, সবকিছু সোজাসুজি বলুন। ম্যাম, আমি সজীবের হয়ে আপনাদের নিকট ক্ষমা চাইছি। আজ আমার ছেলের কিছু হলে তা কিভাবে সামনে নিতেন? আমি খুবই লজ্জিত। আমার মেয়ে ভয়ে ওদিন ওই কথা বলে, কিন্তু কেউ সোহানকে ছাড়া কিছু বলে না। প্লিজ ম্যাম। দেখুন অফিসার, আমার ছেলের প্রতি আপনার মেয়ে কোন ধরনের আচরণ করেছে তা আপনি ভালো জানেন। আপনার মেয়েকে সোহান যদি চায় তাহলে সম্ভব, অন্যথায় আমার কিছু করার নেই। আরও এমনটা চাচ্ছে না। বেলার বাবা আর কোনো কথা না বলে নিরাশ হয়ে ফিরে আসে। বেলা তাকে দেখা মাত্রই, বাবা, সোহান কিছু বলছে। বাবা কথা বলো, বাবা প্লিজ কথা বলো। বেলার বাবা মেয়ের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক থাপ্পড় মেরে বেলাকে ফেলে দেয়। বেলা গিয়ে খাটের কোণে পড়ে, এতে মাথায় লাগায় অজ্ঞান হয়ে যায়। এ কি করলে? আমার মেয়ের গায়ে তুমি হাত তুলতে পারলে? আজ আমি কতটা ছোট হয়েছি তোমার মেয়ের জন্য, তুমি কি তা কি জানো? আমি শীঘ্রই কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি আর তোমার সাথে থাকবো না। আমার সন্তানরা আমার কাছে প্রাণ। তুমি কখন আমার মেয়ের সামনে আসবে না। তুমি থানা সামলাও, আমার সন্তানদের না। বেলার বাবা রাগে বের হয়ে গেলেন। বেলার মাথা ফেটে রক্ত বের পড়ল। সজীব, সজীব, তাড়াতাড়ি বেলার রুমে এসো। মা, আমার বোনের রক্ত ধরছে কেন? ওকে তাড়াতাড়ি তুলে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। গাড়ি তোমার বাবা নিয়ে চলে গেছেন। দাঁড়াও। না আম্মু, বাবা গাড়ি নিয়ে যাননি। তাড়াতাড়ি ওকে কুলে তুলে গাড়িতে নিয়ে হসপিটালে যাও। আমি তোমার পেছন পেছন আসছি। সজীব বেলা কিনে হসপিটালে চলে যায়। সেখানে তার ট্রিটমেন্টের কাজ শুরু করে দেয়। একটু পর বেলার আম্মু আসে। বাবা, বেলা কোথায়? আম্মু, ওর ট্রিটমেন্ট চলছে, একটু পর ডাক্তার বাইরে হবেন। কিছুক্ষণ পর জানা গেল বেলার মাথায় খুব লেগেছে, যার ফলে অনেকটা ফেটেছে আর তাকে ঘুমিয়ে রাখতে ওষুধ দেওয়া হয়েছে। এদিকে আমি যতই বেলাকে ভোলার চেষ্টা করি ততই আমার মনে হয় সে কাছে চলে আসে। বিশেষ করে রাতে বেলাকে খুব মিস করি। আমার কাছে খুব অপরাধবোধ কাজ করে বেলার গায়ে হাত তুলেছি বলে। মনের যন্ত্রণায় আমার সরাসরি রেগে ফেটে যাচ্ছে। নিজের ধৈর্যের বাদ ছেড়ে রুমে গিয়ে একটা মোমবাতি জ্বালাই। এরপর নিজের ডান হাতটাকে মোহের উপর ধরি। চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে।
হাতের তালে অনেকটাই পুরে ভিতরে চামড়া ছিঁড়ে আসছে। আমি আর না পেরে পুরো মোমের উপর হাত দিয়ে বাতি নিভে ফেলি। হাত জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা বেরিয়ে আসবে। আমার বোন আমার আম্মুর সাথে দেখা করতে যাবে, তার ঠিক তখন লক্ষ্য করে আমার রুমে এখনো আলো জ্বলে। আর তখন মেয়েটা আমার চলার আর্তনাদ শুনতে পায়। আওয়াজ এরকমভাবে বেরোচ্ছে যেন দরজার সাথে কান দিলেই তা বোঝা সম্ভব। আমার বোন দরজা পিটানো শুরু করে। সোহান, সোহান ভাই দরজা খোল প্লিজ। কিন্তু কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি তার বাবা মাকে ডাকতে যায়। বাবা মা সবাই এসে দরজায় ধাক্কা দিলেও আমার এখনো কোনো হুঁশ নেই। অবশেষে দারোয়ানকে ডেকে এনে দরজা ভাঙায়। সবাই রুমের ভিতরে গিয়ে দেখে আমি মেঝেতে পড়ে আছি, হাত পুরো নষ্ট হয়ে আছে। তাড়াতাড়ি করে আমাকে একটু হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে আমার হুঁশ ফিরে আসে। সবাই আমার হাত পোড়ার কারণ জানতে চাইলে কাউকে এই বিষয় নিয়ে মুখ খুলি না। 10 দিন পর হাতে এখনো ব্যান্ডেজ করা। আমি আমার আম্মুর রুমে যাই। আম্মু, তোমার সাথে কিছু কথা আছে। বলো। আম্মু, বেলার জন্য আমি অসুস্থ। মানে? আম্মু, যা হয়েছে প্লিজ ভুলে যাও। তুমি বেলাকে মেনে নাও, ওর ভুল বুঝতে পেরেছে। তুমি পাগল নাকি? ওর মতো এরকম মেয়েকে আমি তোমার জন্য বউ করে আনবো? আম্মু, আমি ওর জন্য ঠিক নেই। প্রতিদিন ওর জন্য নিজে কষ্ট পাই। তুমি তো জানো ওকে ভোলার জন্য কত না চেষ্টা করছি। তাই বলে শেষ পর্যন্ত ওই মেয়েকে আমার বউ করে আনতে হবে? হঠাৎ আমার ফোনে হেমুর নাম্বার থেকে একটা কল আসে। সোহান ভাই, তুই কই? কেন, কি হয়েছে হেমু? আর তুই এভাবে কথা বলছিস কেন? আমি এবার স্পিকার বাড়িয়ে দিই। সোহান, বেলা হয়তো পাগল হয়ে গেছে। মানে? হ্যাঁ ভাই, বাসায় খুব পাগলামো করে। আজ ওদের বাড়ি গিয়েছিলাম, অনেক দিন ধরে কলেজে যায় না বলে, কিন্তু বাসায় গিয়ে দেখলাম খুব পাগলামো আচরণ করে। মাথায় ব্যান্ডেজ করা। আমার সামনে ওর আম্মু কি যে মারলো রে ভাই। ওর মা দেখলাম বাসায় ভাঙচুর করে বলে খুব জোরে লাঠি দিয়ে আঘাত করলো। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না রে, খুব জোরে জোরে চিৎকার করছিল তোর নাম ধরে। আমার চোখ দিয়ে অজস্র পানি ঝরে যায়। তুই প্লিজ ওকে আর কষ্ট দিস না। কথাগুলো শুনে আমি ও আমার মা দুজনেই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমি আমার আম্মুর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। আমি আমার আম্মুকে জোরে জোরে কান্না করে দিই। এরপর দারোয়ানকে বলি, চাচা গেট খুলে দিন, আমি বের হব। আমি আমার আম্মুর কপালে একটা চুমুকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমি গাড়ি নিয়ে সোজা বেলার বাড়ির গেটের সামনে থামলাম। আমি গাড়ি থেকে নেমে বেলাদের বাড়িতে ঢুকতে যাব, ঠিক তখনই দারোয়ান বাধা দেয়। কে আপনি? তা পরে জানবেন, এখন আমাকে ছেড়ে দিন। সরি, আপনাকে আমি না চিনে কিভাবে বাড়িতে ঢুকতে দিতে পারি? আমি এবার রেগে দারোয়ানকে ফেলে দিই। দারোয়ানকে ওয়ালের সাথে ধাক্কা লেগে তার মাথা থেকে রক্ত বের হয়। তিনি আর আমাকে বাধা দিয়ে রাখতে পারে না। আসলে আমি এখন কেমন অবস্থায় আছি সেটা আমি ছাড়া কেউ বুঝতে পারছি না। আমার এখন একটাই তারা, কখন গিয়ে বেলাকে দেখবো। আমি বেলার বাসার সামনে গিয়ে নক করতে ওর আম্মু দরজা খুলে দেয়। বেলার আম্মু বলে, সোহান তুমি এখানে কি করো? আপনি সরে যান, পরে দেখেন কি করি। বেলার আম্মু আর আমাকে কিছু বলতে পারলো না। আমি এবার সোজা বেলার রুমে চলে যাই। বেলাকে গিয়ে দেখি হাত পা একসাথে করে বিছানায় পড়ে আছে, শরীরে পোশাকেরও ঠিক নেই। আমি পরে থাকা ওড়নাটা নিয়ে বেলা শরীরের উপর দিয়ে দিই আর বললাম, সবুজের তরুণ মাঝে আমি খুঁজি তোমার হলুদ, নীল আকাশের মাঝে আমি খুঁজি তোমার মিষ্টি মাখা হাসি, নদীর জোয়ারের মাঝে খুঁজি তোমার প্রেম, প্রতি সকালে উজ্জ্বল সূর্যের মাঝে খুঁজি আমি তোমার রাগ। তোমার প্রেমে পড়ে আমি জ্বলে আছি বাতাসের মধ্যে জ্বলা মোমের মতো, আর পড়েছি সে আগুনের মোমের মতো। আমি ফিরে এসেছি বেলা, তোমার সোহান ফিরে এসেছে। বেলা ঘাড় ফিরে তাকালে দেখে সত্যি আমি। সে ভেবেছিল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। বেলা নিজে চোখে বিশ্বাস করতে পারছে না বলে আমাকে ফেলে দিয়ে আমাকে বিছানায় ফেলে পাগলের মতো সারা শরীরে চুমু দিতে থাকে। আমি কোনো কথাই বললাম না, শুধু বেলাকে কাছে পাওয়ার আনন্দ নিজে উপভোগ করছি। বেলার আম্মু তার মেয়ের অবস্থা দেখে কিছুটা বিব্রত হয়ে গেল, আর তিনি সকল লজ্জা শরম দূরে ঠেলে বলল, সোহান বাবা, আমার মেয়েটাকে প্লিজ তুমি সুস্থ করে দাও। আমার মেয়েটা যে মরে গেছে, সারাক্ষণ ওর প্রতি আমরা অত্যাচার করি ওর এইরকম আচরণ দেখে। আপনি চিন্তা করবেন না, আমি ওর জন্য সবটা ভেবে এসেছি। ওকে বাবা, তুমি যে কোনো কিছুর বিনিময়ে আমার বেলাকে সুস্থ করে তোলো। হঠাৎ বেলার বাবাও আসে, আর এসে দেখে দারোয়ান আহত হয়ে পড়ে আছে। দারোয়ান জানায় কে যেন বাড়িতে ডাকাতি করতে ঢুকেছে। আসলে দারোয়ান সে নতুন এসেছে, তাই আমাকে চিনতে পারেনি। বেলার বাবা বাসায় ঢুকে দেখে সব নীরব হয়ে আছে। বেলার রুমে যেতেই দেখে রুমের সামনে বেলার মা দাঁড়িয়ে আছে। তিনি ভেতরে এসে দেখে পুরো অবাক। হঠাৎ পেছন থেকে কে যেন বলে ওঠে, বেয়ান সাহেব কেমন আছেন? তারা পিছনে তাকিয়ে দেখে আমার আম্মু সাথে একজন কাজী নিয়ে এসেছে। আপনারা? জি, আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব জানাচ্ছি। ম্যাম,
বড্ড দেরি করে ফেলেছেন। আমার মেয়েটা আর স্বাভাবিক জীবনে নেই। তা আমি ভালো করেই জানি আমার ছেলে, আর আমি ওকে সুস্থ করে তুলব। ম্যাম, আমি এরকমটা পারবো না। আপনি প্লিজ কোনো দুশ্চিন্তা করবেন না। আমিও যেমন করেই হোক স্বাভাবিক জীবনে ফিরে আনবো এবং আপনার বাড়ি থেকে আবার ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে ওকে বাড়িতে আনবো। অবশেষে ওর বাবা মা রাজি হয়ে গেল। বেলার আমাকে কাজে বিয়ে করে দেন। বেলাকে আমার বাড়ি নিয়ে গেলাম। আমার বাবা আর বোন অবাক হয়ে যায়। এরকম পাগল একটা মেয়েকে বউ করে আনা স্বাভাবিক নয় বটে, তবে যেখানে আমার আম্মু আছে সেখানে আর কথা বলে কে। রাতে আমি রুমে গেলাম। বেলা আমাকে দেখেই আমাকে ম্যাগনেটের মতো জড়িয়ে ধরে। যদিও মুখে এখনো ভালো করে কথা বলতে পারছে না, তবে আমাকে যে কীরকম ভালোবাসে তার কথা বলার জন্যই অপেক্ষা রাখে না। আমি ওকে কবিতা শোনাই, ছড়া শোনাই, আর বেলা আমার বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেতে শোনাই। বেলা চিকিৎসার কোনো কমতি নেই। সারাক্ষণ আমি নয়তো আমার মা পাশে থাকে, মাঝে মাঝে আমার বোনও থাকে। প্রথমে দেখতে না পারলেও এখন বেলাকে সেও খুব ভালোবাসে। হ্যাঁ আমার প্রিয়তমা, তুমি যদি এই কাঙ্গালের চোখে না পড়তে আজ হয়তো আমি এরকম হতাম না। তুমি যদি এই স্নিগ্ধ রূপসী রূপে না আসতে তাহলে হয়তো আমার চাহনিতে পরীর দেখা পেতাম না। আমার সুখের প্রদীপ তুমি, দুঃখের নিশানা ধ্বংস করে দিয়েছো তুমি। এবার বলো শুধু ভালোবাসি, একবার বলো শুধু ভালোবাসি। বেলা হঠাৎ করে মুখ ফুটে বলে, ভালোবাসি সোহান, ভালোবাসি। তোমার জন্য আমার জীবন বাজি। তোমার হাসিতে এই বেলা তুচ্ছ। বলো আমাকে কখনো তুচ্ছ করবে না। আমি বেলার কথা বলে দেখে খুশিতে চোখ দিয়ে পানি ঝরছে। তাড়াতাড়ি আমার মা বাবা বোনকে ডেকে আনি। সবাই খুশিতে চোখ বেয়ে জল পড়ছে। খবর পাওয়া মাত্রই বেলার বাবা মা চলে আসে। এবার আমার মা বলে, বেয়ান সাহেব, আপনার মেয়েকে নিয়ে যান। আমরা আগামী শুক্রবার আপনার মেয়েকে উৎসব করে আনতে চাই। আমার দিকে আমার বোন তাকে হাসতে লাগলো। আমি রাগে গসগস করতে থাকি। এক এক করে দিন চলে আসলো। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরে ঢুকবো কেমন যেন অস্বস্তি বোধ করছি। কতদিনে তো বেলার সাথে রাত কেটেছি, কিন্তু আজ কেমন যেন অস্বস্তি লাগছে। অবশেষে সাহস নিয়ে রুমে ঢুকে গেলাম। বেলার পাশে গিয়ে বসে ঘুমটা তুলে দিই। বেলা হুট করে বলে ওঠে, সাবধান, আমাকে স্পর্শ করবে না। কেন? এই কয়দিন তো খুব মজা করেছো। তুমি কি ভাবছো আমি কি বুঝতে পারতাম না? আমার বউ, আমি যা খুশি করছি আর করব, তাতে তোমার কি? আমি কে মানে? আমি আর বেলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হারিয়ে গেলাম কোনো এক অসীম সুখের অগ্রে। 1 বছর পর বেলা এখন ওটিতে আছে। বাইরে সবাই চিন্তায় অস্থির। হঠাৎ ডাক্তার আমাকে বেলার সামনে আসতে বলে। আমি বেলার কাছে যাই। প্রিয় স্বামী, আমার জীবনের সব কিছুর ঊর্ধ্বে ছিলে তুমি। আমার ভালোবাসতে ছিল না কোনো ভুল। আমার ভালোবাসাতে ছিল না কোনো ভুল। আমাকে তুমি যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, এটা হয়তো অনেক নারীর স্বপ্নেও আনতে পারে না। আমার দোয়াশা জীবনের সূর্য তুমি, নীলসাদ আকাশের পাখি তুমি, আমার অমাবস্যার রাত তুমি, সুন্দরের রানী তুমি। তোমার ওই মুখের বাঁকা হাসির কারণে বেঁচে থাকি আমি। কখন আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। অতঃপর ডাক্তার আমাকে বের করে দেন। কিছুক্ষণ পর ডাক্তার বলে, আপনার স্ত্রীর গর্ভে 2 বেবির অবস্থান আছে, আর বয়স কম হওয়ায় সবাই ঝুঁকিতে আছে। আমি কি বলতে চাইছি হয়তো আপনি বুঝতে পারছেন। ডাক্তার প্লিজ আমার সন্তান সহ স্ত্রী কি সুস্থ চাই। দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব সবাইকে সুস্থ আনতে, কিন্তু অবস্থা জটিল বলে আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নিরাশ হয়ে বললাম, আমার বেলার ঊর্ধ্বে কিছু না ডাক্তার। আমি আমার বেলাকে কখনো হারাতে চাই না। দোয়া করেন স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে সুস্থ করার। আমিন। এরপর একটা পেপারে সাইন করে দিই আমি। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার ম্যাম খুবই হাসি নিয়ে বলল, আলহামদুলিল্লাহ স্যার, সবাই সুস্থ আছেন। ডাক্তার, আমি আপনার নিকট খুবই কৃতজ্ঞ। এটা আমাদের দায়িত্ব। কিছুক্ষণ পর তাকে কেবিনে নেওয়া হবে, এরপর দেখা করবেন। আমার বাবা মা সবাই বেলার সাথে দেখা করে বের হলে আমি এবার বেলার কাছে গিয়ে কান্না করে দিই। এই পাগল, তুমি কান্না করছো কেন? আমিও তোমার সন্তানরা সুস্থ আছি। আমি বেলার গালে হাত রেখে বললাম, আমার মিষ্টি ভালোবাসা, তোমাকে ভালোবেসে যদি ভুল করি তাহলে সেটা ভুল নয়, বরং আমার ভাগ্য। বলো আমার কাছে কি চাও? আমার মৃত্যু অব্দি এইভাবে তোমার ভালোবাসা চাই। শুধু আমার প্রতি কখনো অবহেলা করো না প্রিয় স্বামী। আমার সবটা দিয়ে তোমাকে আগলে রাখবো। বাবা বাবা, আম্মু আমাকে একটু আদর করে না, আম্মু শুধু ভাইকে আদর করে। বেলা, আমার কলেজেকে তুমি আদর করো না কেন? কি বাবা মেয়ে আমার নামে নালিশ করা হচ্ছে? দাঁড়া, তোকে আজ। দোয়া করবেন আমি এর বেলা এবং আমার সন্তানের জন্য। ও বলতে তো ভুলে গেছি,
আমাদের এক ছেলেও ও এক জমজ মেয়ে হয়েছে। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হয়ে গেল। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জানি না কতটা ভালো হয়েছে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।